অব্যক্ত অনুরক্তি। লেখায় নামিরানুর নিদ্রা প্রথম অংশ। ১৩ বছর বয়সে যে মানুষটার সাথে কিঞ্জার বিয়ে হয়েছিল দীর্ঘ ৭ বছর পর সেই মানুষটাকে নিজের সামনে দেখে খানিকটা চমকে যায় কিঞ্জা। এতদিন তাদের মাঝে কোনো যোগাযোগ ছিল না। বলা ভালো, মুনতাসির ভাই তার সাথে যোগাযোগ করতে চায়নি। বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল, বিধায় যোগাযোগ করার প্রয়োজন বোধ করেনি সে। কিছুক্ষণ আগে ১ ঘণ্টা যাবৎ কিঞ্জাকে তৈরি করতে চেষ্টা করছে রূপন্তী, কিন্তু কিঞ্জা তৈরি হবে না বলে জানিয়েছে। রূপন্তী বিরক্ত হয়ে বলে, আন্টি কল করে তাড়াতাড়ি আসতে বলল আমায়, যেন আমি তোকে একটু সাজিয়ে দিতে পারি। আর তুই ফকিন্নি সেজে থাকার পরিকল্পনা করেছিস। এসবের কোনো মানে হয় কিঞ্জা? কিঞ্জা বিছানার একপাশে বসে ঝাঝালো কণ্ঠে উত্তর দেয়, আমি কি নতুন বউ যে তুই আমাকে সাজাতে এসেছিস? নতুন বউয়ের থেকে কোনো অংশে কম না। মুনতাসির ভাইয়া এই প্রথম তোকে দেখবে এত বছর পর। একটু সেজেগুজে থাকা উচিত না তোর? কিঞ্জা মুখ বাঁকিয়ে বলে, হা, নতুন বউ? যে মানুষটা আমাকে বউ হিসেবে মানাতো দূর, মানুষ হিসেবেই গণ্য করে কিনা সেই বিষয়ে আমি সন্দিহান, তার জন্য আমি সাজতেন যাব কেন? আমার এসব একদম ভালো লাগছে না রূপ। এই সাজগোজের জিনিসপত্র সরা আমার চোখের সামনে থেকে। রূপন্তী এতবার বলেও কিঞ্জাকে বোঝাতে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়ে বলে, আচ্ছা অন্তত এই শাড়িটা পরে নে। না, আমি প্রতিদিন যে জামাগুলো পরি ওটাই যথেষ্ট আমার জন্য। শাড়ি পরার কোনো প্রয়োজন নেই। এখন এতে যদি আমাকে ফকিন্নি লাগে তো তাতেই সই। রূপন্তী দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। এই মেয়ে যে পরিমাণ জেদি তাতে করে এটুকু নিশ্চিত করে বলা যায় যে সে কোনোমতেই তৈরি হবে না। তাই বৃথা চেষ্টা না করাই ভালো। দুই বান্ধবীর কথোপকথনের মাঝে তৃতীয় ব্যক্তি এসে হাজির হয়। দরজার কাছে দাঁড়িয়ে মুনতাসিরের চাচাতো বোন সারা উৎফুল্ল স্বরে বলে, কিঞ্জা আপু, ভাইয়া এসে গেছে। তাড়াতাড়ি বাইরে এসো। কথাটা শুনে কোনো এক অজানা কারণে কিঞ্জার হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। কিঞ্জাকে পাথরের ন্যায় বসে থাকতে দেখে রূপন্তী তারা দেখিয়ে বলে, আরে বাইরে চল, কতদিন পর তোর বর ফিরল দেশে। দেখতে যাবি চল। আমিও তো দেখি আমার বান্ধবীর বর কতটা সুদর্শন। কথাটা বলে রূপন্তী কিঞ্জার হাত টেনে ধরে বাইরে নিয়ে আসে। কিঞ্জার মুখ দেখে বোঝার উপায় নেই যে সে এখন কি ভাবছে বা তার মনের মাঝে এখন কি চলছে। চোখে মুখে না আছে খুশির ঝিলিক, না আছে কষ্টের ছাপ। কেমন যেন নিষ্প্রাণ লাগছে তাকে। সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার সময় মুনতাসিরকে দেখে কিঞ্জা খানিকটা চমকে যায়। কারণ মানুষটা তার কল্পনার চেয়েও বেশি সুন্দর। এত বছর পর ভালোবাসার মানুষটাকে সামনে থেকে দেখেও সে কোনো রিয়াকশন দিতে পারছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কিঞ্জার নিজেকে এক্সপ্রেশনলেস মনে হচ্ছে। মিসেস রুবি হাওলাদার ছেলেকে এত বছর সামনাসামনি দেখে খুশিতে জড়িয়ে ধরেন। ছেলের দুই গালে চুমু খেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, কেমন আছিস বাবা? চোখমুখ কেমন শুকিয়ে গেছে। নিজের যত্ন নিসনি ওখানে, তাই না? খুব অনিয়ম করেছিস? মুনতাসির মুচকি হেসে বলে, মা সবাই তো বলে আমি আগের চেয়ে বেশি সুন্দর হয়েছি। আর তুমি বলছো চোখমুখ শুকিয়ে গেছে আমার? পাশ থেকে মুনতাসিরের চাচি বলে ওঠে, মায়ের কাছে তো এটা মনে হবেই বাবা। হাজার হোক, ভাবির কাছ থেকে এতদিন দূরে ছিলে তুমি। নিজের মতো করে আদর যত্ন করতে পারেনি তাই এমন মনে হচ্ছে। চাচির কথায় মুনতাসির হেসে বলে, কেমন আছেন চাচি? চাচাকে দেখছি না যে। চাচা কোথায়? আমি ভালো আছি বাবা। তোমার চাচা বাজারে গেছে তোমার জন্য তোমার পছন্দের ছানার মিষ্টি নিয়ে আসতে। চলে আসবে এখনই। এতক্ষণ যাবৎ মা আর ছেলের মধুর মুহূর্ত উপভোগ করছিলেন মিস্টার মিজানুর রহমান। অতঃপর ছেলের কাছে এসে কাঁধে হাত রেখে তিনি বলেন, বাকি কথাবার্তা পরে হবে। আগে ফ্রেশ হও তুমি। খাওয়া দাওয়া করতে হবে না? অনেক লম্বা জার্নি করে ফিরেছ তুমি।
এখন তোমার বিশ্রামের প্রয়োজন। বাবার কথা শুনে মুনতাসির খুশি মনে বলে, তোমার সাথে যে গাড়িতে এত কথা বললাম, তো তোমার কি মনে হয় আমি খুব ক্লান্ত? হ্যাঁ, ক্লান্ত তো অবশ্যই, তবে তোমাদের দেখে সব ক্লান্তি দূর হয়ে গেছে আমার। কথা বলার এক পর্যায়ে কিছুটা দূরে দুজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে মুনতাসির মাকে প্রশ্ন করে, ওরা কারা? মিসেস হাওলাদার সেদিকে তাকিয়ে একগাল হেসে বলেন, কালো জামা পরা মেয়েটা হলো কিঞ্জা। নিজের বউকেই চিনতে পারছিস না তুই? আর ওর পাশে রূপন্তী দাঁড়িয়ে আছে, ও কিঞ্জার বান্ধবী। মায়ের মুখে বউ কথাটা শুনে মুনতাসিরের মুখ শুকিয়ে যায়। ওই মেয়েটা এত বড় হয়ে গেছে। কিঞ্জাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস হাওলাদার হৃদয় কুঁচকে বলে ওঠেন, কিরে তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয় বলছি। আর রূপন্তী, তুই ওকে সাজিয়ে দিসনি কেন? রূপন্তী গাল ফুলিয়ে বলে, ওকে সাজানোর অনেক চেষ্টা করেছি আন্টি, কিন্তু এই মেয়ে তো সাজতেন নারাজ। কথাটা বলে রূপন্তী কিঞ্জাকে নিয়ে মুনতাসিরের সামনে এসে দাঁড়ায়। কিঞ্জা কোমল স্বরে মুনতাসিরকে উদ্দেশ্য করে বলে, আসসালামু আলাইকুম। মুনতাসির গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে বলে, ওয়া আলাইকুমুস সালাম। অনেক বড় হয়ে গেছো দেখছি। 7 বছর পর দেখছেন তাই এমন মনে হচ্ছে। 7 বছর আগের আমি আর এখনকার আমি নিশ্চয় এক হব না। বড় হওয়াটা তো স্বাভাবিক। কিঞ্জার এমন উত্তর শুনে মুনতাসির বলে, বেশ গুছিয়ে কথা বলতেও শিখেছ। আগে তো কথা বলতে গিয়ে তোতলাতে। মুনতাসিরের এমন কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায় কিঞ্জার। পুরনো কথা এখন টেনে আনার প্রয়োজন কি এটা বুঝতে পারছে না সে। বাড়তি আর কোনো কথা না বলে পুনরায় একপাশে গিয়ে দাঁড়ায় কিঞ্জা। তখনই শরবত হাতে সেখানে সারা হাজির হয়। বড় ভাইকে দেখে হাসি মুখে বলে, কেমন আছো ভাইয়া? আমাকে চিনতে পেরেছ? মুনতাসির সারার দিকে তাকিয়ে এক হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার একমাত্র আদরের বোনকে চিনতে পারব না আমি? এটাও সম্ভব? সারা হেসে মুনতাসিরকে জড়িয়ে ধরে। তারপর বলে, এই শরবতটা খেয়ে নাও, ভালো লাগবে। মুনতাসির শরবতের গ্লাস হাতে নিয়ে এক চুমুক দিতেই অবাক হয়ে বলে, তুই তো ভালোই শরবত বানাতে পারিস সারা। কথাটা বলে ঢকঢক করে গ্লাসে থাকা সম্পূর্ণ শরবতটুকু মুনতাসির খেয়ে নেয়। সারা হেসে বলে, আরে নানা, শরবত আমি বানাইনি তো। শরবত তো কিঞ্জা আপু বানিয়েছে। আপুর হাতের বানানো যে কোনো খাবারই অনেক মজা হয়। কথাটা শুনে মুনতাসির কিছু বলে না, শুধু এক পলক তাকায় কিঞ্জার দিকে। সেও মুনতাসিরের দিকেই তাকিয়েছিল, ফলস্বরূপ তাদের চোখাচোখি হয়ে যায়। পরক্ষণেই কিঞ্জা চোখ সরিয়ে নেয়। আমি ডাইনিংয়ে গিয়ে খাবারগুলো সব সাজিয়ে রাখছি, তোমরা তাড়াতাড়ি এসো খালামনি, নয়তো সব খাবার ঠান্ডা হয়ে যাবে। কথাটা বলে কিঞ্জা চলে যায়। তার পেছনে পেছনে রূপন্তী গিয়ে বলে, মুনতাসির ভাইয়া তো দেখতে বেশ সুন্দর, তোর সাথে কিন্তু ভালোই মানাবে। আমাদের কিঞ্জা তো কম সুন্দরী না, দুজনকে পাশাপাশি সেই লাগবে। কিঞ্জা বিরক্ত হয়ে বলে, 2 দিন পর আমার মুখের উপর ডিভোর্স পেপার ছুঁড়ে বলবে আমি মুক্তি চাই তোমার কাছ থেকে। আর তুই বলছিস খুব সুন্দর মানাবে? মেজাজ খারাপ করিস না তো আমার। সর চোখের সামনে থেকে। রূপন্তী কিঞ্জার এমন ব্যবহারে ভ্যাবাচেকা খেয়ে ভাবে, যা বাবা, কি এমন বললাম যে এই মেয়ে এত রেগে গেল? ভর সন্ধেবেলা ছাদে দাঁড়িয়ে কি করছ? হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে কিঞ্জা। পেছনে ফিরে লক্ষ্য করে মুনতাসির দাঁড়িয়ে আছে। তাকে দেখে স্বাভাবিক ভঙ্গিতে কিঞ্জা উত্তর দেয়, কানামাছি খেলছি না নিশ্চয়ই। মুনতাসির বিরক্ত হয়ে বলে, তুমি কি কোনো প্রশ্নের উত্তর সহজভাবে দিতে পারো না? কিঞ্জা চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে বলে, পরন্ত বিকেলে ছাদে দাঁড়িয়ে চারপাশটা উপভোগ করতে ভালো লাগে আমার। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা মিস করতে ইচ্ছে করে না আমার। এই সময় আকাশটাকে অদ্ভুত সুন্দর লাগে, তাই প্রায় দিনই বিকেলের শেষভাগে ছাদে আসি।
আজ একটু বেশি সময় এখানে থাকতে ইচ্ছে করছিল, তাই দাঁড়িয়ে আছি। হঠাৎ মুনতাসির কিঞ্জাকে অবাক করে দিয়ে প্রশ্ন করে, কেমন আছো? কিঞ্জা খানিকক্ষণ মুনতাসিরের মুখপানে চেয়ে থাকে। মুনতাসিরের কাছ থেকে এমন প্রশ্ন সে কখনোই আশা করেনি। তাকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মুনতাসির পুনরায় প্রশ্ন করে, উত্তর দিলে না যে? কিঞ্জা হালকা হেসে উত্তর দেয়, আপনার কাছ থেকে এমন প্রশ্ন আশা করিনি, এজন্য অবাক হলাম। যাই হোক, ভালো আছি আলহামদুলিল্লাহ। কথাটা বলে কিঞ্জা চলে যেতে চাইলে মুনতাসির বাধা দিয়ে বলে, তোমার সাথে কিছু কথা আছে আমার। সময় হবে তোমার? জি বলুন। সরাসরি আসল কথায় আসি তাহলে। তুমি কি আমাদের এই বিয়েটা মানো? মানে আমি বলতে চাইছি যে 7 বছর আগে যেভাবে আমাদের বিয়ে হয়েছিল সেই বিয়েটা কি তুমি মানো? কিঞ্জা হৃদয় কুঁচকে প্রশ্ন করে, হঠাৎ এমন প্রশ্ন করছেন কেন? প্রশ্নের পিঠে প্রশ্ন না করে উত্তর দাও। যদি বলি হ্যাঁ, আমি এই বিয়েটা মানি তাহলে? কিঞ্জার কাছ থেকে এমন উত্তর হয়তো মুনতাসির আশা করেনি। তাই কিছুটা অপ্রস্তুত হয়ে সে বলে ওঠে, যে বিয়েতে আমাদের মতামত নেওয়া হয়নি, যে সময়টাতে তুমি বাচ্চা ছিলে, যে বিয়েটাকে এক কথায় বাল্যবিবাহ বলা হয়, তুমি সেই বিয়েটা মানো? সবচেয়ে বড় কথা হলো, যে ছেলেটার সাথে তোমার বিয়ে হয়েছে সে তোমাকে পছন্দই করে না। তার সাথে তুমি সারা জীবন থাকতে চাও? কিঞ্জা বিরক্তির স্বরে বলে, আমি কখন বললাম যে আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই? এই বিয়ে মেনে নেওয়ার মানে তো এটাই দাঁড়ায়, আপনি অনেকটা পথ জার্নি করে ফিরেছেন, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। এসব নিয়ে কথা বলার জন্য অনেক সময় আছে আমাদের কাছে। তাই এখন এসব কথা থাক, আমার কাজ আছে, আমি আসছি। কথাটা বলে কিঞ্জা চলে যায়। মুনতাসির কিঞ্জাকে আর কিছু বলার চেষ্টা করে না, সে নিজেও নিচে চলে যায়। রাতের বেলা খাওয়া দাওয়া শেষে সবাই মিলে মুনতাসিরের ঘরে চলে যায় আড্ডা দিতে। সারা কিঞ্জাকেও টেনে নিয়ে এসেছে। আড্ডার মাঝখানে মুনতাসির একটা লাগেজ খুলে বসে। সারা খুশি মনে জিজ্ঞেস করে, এখানে সবার জন্য উপহার আছে তাই না ভাইয়া? হ্যাঁ। মুনতাসির একটা বক্স বের করে মায়ের হাতে দিয়ে বলে, এটা তোমার জন্য আম্মু। কি আছে এটাতে? নিজেই খুলে দেখো। মিসেস রুবি হাওলাদার বক্সটা খুলে দেখে সেখানে স্বর্ণের একজোড়া কানের দুল আছে। মুনতাসির মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি ঝুমকা অনেক পছন্দ কর তাই নিয়ে এসেছি এটা। তোমার পছন্দ হয়েছে? মিসেস রুবি হাওলাদার হাসি মুখে বলেন, খুব পছন্দ হয়েছে বাবা। কথাটা বলে ছেলের কপালে চুমু এঁকে দেন তিনি। এরপর মুনতাসির বাবার কাছে এগিয়ে যায়। তার হাতে একটা বক্স এগিয়ে দিয়ে বলে, খোলো। মিজানুর রহমান বক্সটা খুলে দেখেন সেখানে বেশ দামি একটা পারফিউম রাখা। পারফিউম কালেকশন করা তার এক প্রকার শখ বলা যায়। এই পারফিউমটা বেশ কিছুদিন যাবৎ তার উইশ লিস্টে ছিল। মুনতাসির বাবার দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, এটা তোমার উইশ লিস্টে ছিল না? তাই নিয়ে এসেছি তোমার জন্য। মিজানুর রহমান খুশি হয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলেন, আমার ছেলের সবদিকে নজর থাকে। এমন ছেলে পাওয়া তো ভাগ্যের বিষয়। এমন বিশাল কিছুও করে ফেলিনি বাবা। বাবা মায়ের পছন্দের দিকে নজর রাখা ছেলেমেয়েদের দায়িত্ব। আমি শুধু সেই দায়িত্ব পালন করছি। তোমাদের হাসিমুখ দেখার জন্য এটুকু তো আমি করতেই পারি। এক এক করে সবার হাতে তাদের উপহার তুলে দেয় মুনতাসির। সারা তো নতুন মোবাইল পেয়ে ভীষণ খুশি। কিন্তু সবাইকে উপহার দিলেও কিঞ্জাকে কিছু না দেওয়ায় মিসেস রুবি হাওলাদার মুনতাসিরকে জিজ্ঞেস করেন, সবাইকে তো উপহার দিলি, কিন্তু আমাদের কিঞ্জার উপহার কোথায়? মুনতাসির কিঞ্জার দিকে তাকিয়ে উত্তর দেয়, ওর উপহারও আছে মা। ঠিক সময়ে ওর কাছে সেটা পৌঁছে দিব আমি। ছেলের এমন উত্তরে রুবি হাওলাদার খুশি হন এটা ভেবে যে হয়তো তার ছেলে তার বৌমার জন্য বিশেষ কোনো উপহার এনেছে যা সবার সামনে দিতে চাইছে না।
তাই আর কথা বাড়ান না তিনি। আচ্ছা, অনেক ধকল গেছে তোর উপর, এবার তুই বিশ্রাম নে। সম্ভব হলে এখনই ঘুমিয়ে যা। আমরা আসি এখন। কথাটা বলে সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান তিনি। কিঞ্জা নিজের ঘরে এসে দরজা আটকে দিয়ে বিছানায় গিয়ে বসে। কেন যেন তার একদমই ভালো লাগছে না। কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। অস্থির লাগছে ভীষণ। অকারণেই কাঁদতে ইচ্ছা করছে। আজ বাবা মায়ের কথাও মনে পড়ছে তার। তোমাদের কথা কেন মনে পড়ছে আমার? আমি তো তোমাদের মনে করতে চাই না বাবা মা। তোমরা বেঁচে আছো ঠিকই, কিন্তু আমার কাছে তোমরা মৃত। যে বাবা মা সন্তানের কথা না ভেবে কেবল নিজেদের কথা ভাবে, নিজেদের স্বার্থের কথা ভেবে সন্তানকে বানের জলে ভাসিয়ে দেয়, সেই বাবা মা আদৌ বাবা মা হওয়ার যোগ্য? তোমরা তো ভালোই আছো নিজেদের মতো, কিন্তু আমার কথা একবারও ভাবলে না তোমরা। 13 বছর বয়সে কি বা বুঝতাম আমি? ছোট্ট একটা বাচ্চা ছিলাম আমি। আর সেই বাচ্চাটাই তোমাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়ালো। তাই তো সেই বাচ্চাটাকে নিজেদের পথ থেকে সরাতে বিয়ে দিয়ে দিলে। তোমরা জানতে এই বিয়ের কোনো ভবিষ্যৎ নেই। তবুও আমার কথা না ভেবে জোর করে ওই অল্প বয়সেই আমাকে একজনের স্ত্রী হতে বাধ্য করলে তোমরা। দীর্ঘ 7 বছর যাবৎ এক মিথ্যা সম্পর্ককে বয়ে বেড়াচ্ছি আমি। আমি জানি না এই মিথ্যা সম্পর্কের শেষ কোথায়। তবে এটা বেশ ভালোভাবেই জানি যে আমার কপালে সুখ লেখা নেই। আমার নিজের বাবা মা আমার সমস্ত সুখ কেড়ে নিয়েছে নিজেদের সুখের জন্য। আনমনে কথাগুলো বলতে বলতে ফুঁপিয়ে কেঁদে ওঠে কিঞ্জা। তার বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। প্রায়ই এমন হয়। মাঝে মধ্যে তো ঘুমের মাঝেও কান্না করে সে। এত বছর যাবৎ কাঁদতে কাঁদতে ক্লাস হয়ে গিয়েছে কিঞ্জা। তবুও কান্নারা তাকে ছাড়তে নারাজ। রোজ রাতে এই কান্নায় যেন তার একমাত্র সঙ্গী। হঠাৎ দরজায় কড়া নাড়ে কেউ। কিঞ্জা চোখের পানি মুছে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। অতঃপর দীর্ঘশ্বাস ছেড়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে মুনতাসিরকে দাঁড়িয়ে থাকতে দেখে কিঞ্জা জিজ্ঞেস করে, আপনি এখন এখানে কি করছেন? কেন? এখানে আসা বারণ আমার? আপনারই তো বাড়ি। আপনার যখন যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারেন। কিন্তু এত রাতে আমার ঘরে কেন? তোমাকে তোমার উপহার দিতে এসেছি। কথাটা বলে কিঞ্জার দিকে মুনতাসির একটা বক্স এগিয়ে দেয়। কিঞ্জা সেটা না নিয়ে বলে, কি আছে এটাতে? নিজেই খুলে দেখো। কিঞ্জা বক্সটা হাতে নিয়ে খুলে দেখে সেখানে একটা ঘড়ি রাখা আছে। ঘড়িটা দেখে কিঞ্জা প্রশ্নসূচক দৃষ্টিতে মুনতাসিরের দিকে তাকালে সে হাসিমুখে উত্তর দেয়, এটা তোমার জন্য। ঘড়ি কেন? সময় দেখার জন্য। সেটা তো আমিও জানি। এই ঘড়িটা ভবিষ্যতে তোমার কাজে লাগবে। যত্ন করে রেখে দাও কেমন? মুনতাসিরের বলা শেষ কথাটা কিঞ্জার কাছে রহস্যজনক মনে হলেও সেদিকে পাত্তা না দিয়ে ঘড়িটা পুনরায় বক্সে রেখে দেয় সে। মুনতাসির শুভ রাত্রি বলে চলে যায়। কিঞ্জাও আর কিছু না ভেবে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কান্নাকাটির ফলে তার মাথা ব্যথা করছে, এখন ঘুমের প্রয়োজন তার। শীতের সকাল। কিঞ্জা ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে। উঠে কিছুক্ষণ বসে থেকে ফ্রেশ হয়ে একেবারে অজু করে বের হয় সে। ততক্ষণে ফজরের আজান দিয়ে দিয়েছে। সালাত আদায় শেষে কিঞ্জা মনস্থির করে বাইরে যাওয়ার জন্য। বাইরে এখনো বেশ অন্ধকার। এই সময়েই গায়ে একটা চাদর মুড়ি দিয়ে ঘর থেকে বের হয় কিঞ্জা। বাইরে বেরিয়ে বাতাসের মিষ্টি ঘ্রাণ নিতেই তার ঠোঁটের কোণে হাসির দেখা মেলে। রাতে কান্নাকাটির পর ঘুমিয়ে এখন মনটা ফুরফুরে লাগছে। এই বাড়িতে একটা ছোট্ট সুন্দর বাগান আছে। প্রায় দিনই সকালে বাগানে এসে দাঁড়ায় কিঞ্জা। বাড়ির ছাদ, বাগান এসবই তার প্রিয় জায়গা। কিঞ্জার কাছে কেন যেন আপন আপন লাগে এই জায়গাগুলো। বাড়ির সবাই এখনো ঘুম। মুনতাসিরদের বাড়িতে কেবল 4 জন থাকে। আগে অবশ্য কিঞ্জা আর তার খালুজান, খালাম্নি থাকত। এখন এসে যোগ হয়েছে মুনতাসির। এতদিন 3 জনের সংসার ছিল,
পাশেই মুনতাসিরের ছোট চাচার বাড়ি। সেখানে তার চাচা, চাচি, চাচাতো বোন সারা আর সারার বড় ভাই ফারহান থাকে। ফারহান অবশ্য এখানে নেই এখন, পড়াশোনার সুবাদে খুলনায় থাকে। দুদিন যাবৎ বাগানের গাছগুলোতে পানি দেওয়া হয়নি। এই গাছগুলোর খেয়াল কিঞ্জা নিজেই রাখে, কিন্তু ব্যবস্থায় দুদিন বাগানে তেমন আসা হয়নি তার। তাই কিঞ্জা আপনমনে বাগানের গাছগুলোতে পানি দিচ্ছিল। এমন সময় পেছনে থেকে মুনতাসির বলে ওঠে, এত ভোরে বাইরে কি করছো তুমি? কিঞ্জা পেছনে ফিরে না তাকিয়েই জবাব দেয়, আপনি কি চোখে দেখতে পান না? মানে, আমি যে গাছে পানি দিচ্ছি এটা তো দৃষ্টিশক্তি থাকলে বোঝার কথা, তাই না? ভোরবেলা গাছে পানি দিতে কে বলেছে তোমাকে? কেন? নিজের ইচ্ছামতো কাজ করার স্বাধীনতা নেই আমার? কেউ বলবে তারপর আমি কাজটা করব? বড্ড বাচাল মেয়ে তো তুমি। সহজ কথা সহজভাবে বলতে সমস্যা কোথায় তোমার? যে যেমন আমি তার সাথে ঠিক তেমন। ছোটবেলা থেকে দেখে এসেছি আপনি আমাকে একদম পছন্দ করেন না। বয়সে আপনার থেকে 6 বছরের ছোট আমি, কিন্তু আপনি আপনার বাকি ভাইবোনদের সাথে ভালো ব্যবহার করলেও আমার সাথে সবসময় রূঢ় আচরণ করেছেন। এরপরেও আপনি আমার কাছ থেকে ভালো কথা কিভাবে আশা করেন মিস্টার নাহিয়ান মুনতাসির? আমারই বাড়িতে থাকছ, আমার বাবা মায়ের দয়ায় এত বড় হলে আর এখন আমার সাথেই এমন আচরণ করছ? অবশ্য কোন বাড়ির মেয়ে দেখতে হবে তো। তোমার মতো মেয়ের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাও উচিত না। কথাটা বলে মুনতাসির চলে যায়। সে যদি একটা বার পেছনে ফিরে চাইত তাহলে দেখতে পেত তার শেষ কথাটার কারণে কারোর চোখের কোণে পানি জমেছে। শুধু মুনতাসির না, মুনতাসিরের চাচিও কয়েকবার কিঞ্জার বংশ নিয়ে কথা বলেছে। কিন্তু কিঞ্জা কিছুতেই বুঝতে পারে না কেন সবাই তার বংশ নিয়ে কথা বলে সবসময়। সে তো জানেও না আসল সমস্যা কোথায়। তবুও মানুষের বিষাক্ত কথাগুলো হজম করে নিতে হয় তাকে। যার পাশে নিজের বাবা মা নেই সে তো চাইলেও জোর গলায় কিছু বলার অধিকার রাখে না। তাই কিঞ্জাও কিছু বলতে পারে না কাউকে। চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নিয়ে বাড়ির ভেতরে চলে যায় কিঞ্জা। এতক্ষণে মিসেস রুবি হাওলাদার উঠে পড়েছেন। উঠেই সরাসরি রান্নাঘরে চলে এসেছেন, এটা তার প্রতিদিনের রুটিন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সরাসরি রান্নাঘরে চলে আসা। এর মাঝে ফজরের সালাতও আদায় করে নেন অবশ্য। আজকে অসুস্থ থাকায় সেটা আর সম্ভব হয়নি। কিঞ্জা খালামণির কাছে গিয়ে বলে, আজকে কি রান্না করবে খালামনি? মুনতাসির চিংড়ি মাছ পছন্দ করে খুব, ওর জন্য একটু মাছ রান্না করব, আর সাথে মুরগির মাংসের ভুনা। আমি সাহায্য করব? তোর পড়া নেই আজ? সকালে উঠে পড়তে বসিস তো। আজ কি হলো? আজকে পড়তে ইচ্ছা করছে না। আজ বরং তোমাকে রান্নার কাজে সাহায্য করি। বলো কি করতে হবে? আচ্ছা তাহলে পেঁয়াজগুলো কেটে দে, সাথে কাঁচা মরিচও কেটে দে কয়েকটা। তারপর রুটিগুলো বানিয়ে নে, আমি ডো বানিয়ে দিচ্ছি তোকে। ঠিক আছে। দুজনে গল্প করতে করতে রান্নার কাজ প্রায় শেষ করে ফেলে ঘণ্টাখানেকের মাঝে। তারপর ভাত, মাছ, মাংস, রুটি, সালাদ সবকিছু টেবিলে সাজিয়ে রাখে। সকালে মাঝে মাঝে কিঞ্জা আর খালামনি ভাত খায়। তাছাড়া রুটিই খাওয়া হয় সবার। খাবারগুলো টেবিলে সাজিয়ে রেখে কিঞ্জা মিস্টার মিজানুর রহমান আর মুনতাসিরকে ডেকে আবার রান্নাঘরে চলে যায় চা বানাতে। সবাই এসে খাবার টেবিলে বসলে মুনতাসির খাবার খেতে খেতে বলে, আচ্ছা আমরা সবাই মিলে কোথাও ঘুরতে গেলে কেমন হয়? মিজানুর রহমান খেতে খেতে উত্তর দেন, মন্দ হয় না। কি বলো গিন্নি? হ্যাঁ যাওয়া যায়, অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। ভালোই হবে সবাই মিলে ঘুরতে গেলে। আমি তাহলে চাচাদেরও বলি? হ্যাঁ বল। কিঞ্জা চা বানিয়ে এনে টেবিলে রেখে বলে, খালামনি তুমি অনুমতি দিলে তোমরা ঘুরতে গেলে আমি রূপন্তীর সাথে থাকতাম। ওমা সে কি কথা? আমরা সবাই যাব। তুই আবার থাকবি কেন? তুইও যাবি আমাদের সাথে? না খালামনি, আমি যাব না। যাবে না কেন কিঞ্জা?
কোনো সমস্যা? বলো আমাদের। না না খালুজান, কোনো সমস্যা নেই। আসলে আমার বাইরে যেতে ভালো লাগে না তেমন। আমি কোনো কথা শুনবো না তোর। তুই আমাদের সাথে যাবি, এটাই শেষ কথা আমার। কিন্তু খালাম্নি। চুপ, আর একটাও কথা বলবি না। এখন চুপচাপ বসে খেয়ে নে। কিঞ্জা আর কিছু বলতে পারে না। অগত্যা চুপচাপ খেতে বসে পড়ে সে। বিকেলবেলা মুনতাসির, সারা, কিঞ্জা আর রূপন্তী মিলে ঘুরতে বের হয়েছে। বলা ভালো, সারার জোড়াজুড়িতে বের হতে বাধ্য হয়েছে বাকিরা। রূপন্তীর আসার কথা ছিল না যদিও, কিন্তু কিঞ্জা তাকে ডেকে নিয়েছে। সারা ছোট মানুষ, সবেমাত্র 10ম শ্রেণীতে পড়ে। ওর সাথে এমনিতে কথাবার্তা বললেও কোথাও একটা গিয়ে জোরতা কাজ করে কিঞ্জার মধ্যে। এজন্য কিঞ্জা সবসময় রূপন্তীকে নিজের পাশে রাখে। সবাই মিলে একটা শপিং মলে ঢুকে পড়ে। সারা একটা স্বর্ণের দোকানে ঢুকে মুনতাসিরকে বলে, ভাইয়া আমি একটা রিং কিনব। মুনতাসির হাসি মুখে জবাব দেয়, তোর যেটা পছন্দ সেটাই নে। ভাইয়া আজ তোকে তোর পছন্দমতো জিনিস কিনে দিবে। ইয়ে, লাভ ইউ ভাইয়া। কথাটা বলে সারা ফিঙ্গার রিং দেখতে শুরু করে। কিঞ্জা আপু, রূপন্তী আপু, তোমরাও দেখো না কোনটা বেশি সুন্দর। কিঞ্জা একটা রিং হাতে নিয়ে বলে, এটা খুব সুন্দর। এটা নাও তুমি। সিম্পল একটা গোল্ড রিং, তার মাঝে ছোট ছোট ডায়মন্ড বসানো। সারা সেটা দেখে বলে, না এটা না, আর একটু হেভি কিছু দেখো। আচ্ছা। কিঞ্জা রিংটা রেখে দেয়। এটা তার অনেক পছন্দ হয়েছে। সম্ভব হলে নিজের জন্য নিয়ে নিত এটা, কিন্তু এই মুহূর্তে তার কাছে এই রিং কেনার মতো টাকা নেই। ছোট থেকে এমন অনেক কিছুই পছন্দ হয়েছে তার, কিন্তু মুখ ফুটে চাইতে পারেনি। সাহসটাই হয়ে ওঠেনি তার। অবশেষে প্রায় আধ ঘন্টায় 50টার মতো রিং দেখে একটা রিং পছন্দ করে সারা। মুনতাসির সেটাই কিনে দেয় তাকে। এরপর একটা আইসক্রিম পার্লারে ঢুকে সবার জন্য আইসক্রিম অর্ডার দিতে গেলে মুনতাসির কিঞ্জাকে জিজ্ঞেস করে, কোন ফ্লেভারের আইসক্রিম নেবে? ভ্যানিলা। ভ্যানিলা? সবাই তো চকলেট ফ্লেভার নিল। তোমার চকলেট ফ্লেভার ভালো লাগে না? না। ঠিক আছে, ভ্যানিলা ফ্লেভারই নিচ্ছি তোমার জন্য। কিঞ্জার পাশেই রূপন্তী বসেছিল। সে কিঞ্জার কানের কাছে এসে বলে, মুনতাসির ভাইয়া কিন্তু বেশ ভালোই, তাই না বল? আমার তো ভালোই লাগছে। তুই এক কাজ কর, সম্পর্কটা নিয়ে নতুন করে ভাব। তোদের জুটিটা হেব্বি লাগবে ভাই। রূপন্তীর কথায় কিঞ্জা চোখ বড় করে তাকালে রূপন্তী হেসে বলে, আমি তো তোর ভালোর জন্যই বললাম। আমার ভালো নিয়ে তোর এত ভাবা লাগবে না। তোর এত ভালো লাগলে তুই প্রপোজ কর গিয়ে। ছি ছি, আস্তাগফিরুল্লাহ। এসব কি বলছিস তুই? তোর বর মানে তো আমার ভাই, একদম আপন ভাই যাকে বলে। তাকে আমি কেন প্রপোজ করব? আমার তো তাকে ভাইয়া হিসেবে ভালো লেগেছে, জামাই হিসেবে না। তাহলে চুপচাপ বসে থাক। কিছুক্ষণের মাঝে মুনতাসির সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। সবাই আইসক্রিম হাতে নিয়ে খেতে শুরু করলে কিঞ্জা বলে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরতে হবে। কখন যাবেন আপনারা? পাশ থেকে সারা বলে ওঠে, ফুচকা, ভেলপুরি এসব তো খাওয়া হলো না। মুনতাসির কিছু একটা ভেবে বলে, সবার জন্য পার্সেল নিয়ে গেলেই তো হয়। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। তাহলে চলো যাওয়া যাক। ভার্সিটির ক্লাস শেষে কিঞ্জা আর রূপন্তী একসাথে বের হয়। তাদের দুজনকে দেখে দূর থেকে একজন তাদের কাছে এগিয়ে আসে। ছেলটাকে দেখে রূপন্তী বলে, আরে প্রিয়, এভাবে দৌড়াচ্ছ কেন? ছেলেটা জোরে জোরে শ্বাস নিয়ে বলে, তোমাদের কাছেই আসছিলাম। আমাদের কাছে? কোনো দরকার আছে? হ্যাঁ, দরকার আছে বলেই তো এলাম। তো বলো কি দরকার? ফ্রেশার্স ওয়েলকামে সবাই কিছু না কিছু পারফর্ম করছে, তো আমি কাপল ডান্স করতে চাই।
রূপন্তী হাসিমুখে বলে ওঠে, বাহ, ভালো তো। পার্টনার কে? কিঞ্জা। নিজের নাম শুনে কিঞ্জা চকিত দৃষ্টিতে তাকায় প্রিয়র দিকে। রূপন্তী অবাক হয়ে জিজ্ঞেস করে, কিঞ্জা তোমার ডান্স পার্টনার? যদি সে চায় তবে। কিঞ্জা খানিকটা অপ্রস্তুত হয়ে বলে, আমি এসবের মধ্যে নেই। তুমি অন্য কাউকে এপ্রোচ কর। আমি তোমার ছায়া নৃত্য পরিবেশনা দেখেছিলাম কিঞ্জা। রূপন্তী ওর ফেসবুক অ্যাকাউন্টে তোমাদের একটা ছায়া নৃত্য পরিবেশনার ভিডিও পোস্ট করেছিল, সেখানেই দেখেছি। আমিও ছায়া নৃত্য করতে চাই। আর তোমার স্টেপগুলো দারুণ ছিল। তাই আমার মনে হয় আমার ডান্স পার্টনার হিসেবে তুমিই বেস্ট। দেখ প্রিয়, আমি এসব খুব একটা পারি না। শখের বশে একটু একটু নাচতে পছন্দ করি, এটাই। কিন্তু এত এত মানুষের সামনে আমি নাচতে পারবো না। রূপন্তীর অ্যাকাউন্ট লক করা, আর সেখানে বেশিরভাগ আমাদের বন্ধুবান্ধব আর ওর পরিবারের মানুষজন আছে। তাই ওকে অনুমতি দিয়েছিলাম ভিডিওটা পোস্ট করার জন্য। আমার পক্ষে তোমার ডান্স পার্টনার হওয়া সম্ভব নয়। আমি দুঃখিত। কিঞ্জার মুখ থেকে হতাশাজনক উত্তর পেয়ে প্রিয় অসহায় চোখে রূপন্তীর দিকে তাকিয়ে বলে, তোমার বান্ধবীকে একটু বোঝাও না প্লিজ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রূপন্তী কিঞ্জাকে বলে, ছায়া নৃত্যে তো আর তোর চেহারা দেখাতে হবে না। আর তাছাড়া এটা তো খারাপ কিছু না। প্রয়োজনে তোর কমফোর্ট জোন অনুযায়ী একটা নাচ বেছে নিবি। বেচারা অনেক আশা নিয়ে এসেছে। প্রিয় কতটা ভালো ছেলে এটা তো আমরা সবাই জানি। তুই নিশ্চিন্তে ওর সাথে পারফর্ম করতে পারিস। ওকে এটুকু সাহায্য করতে রাজি হয়ে যা প্লিজ দোস্ত। কিঞ্জা কি বলবে বুঝে উঠতে পারছে না। তাকে চুপ করে থাকতে দেখে প্রিয় মন খারাপ করে বলে, আচ্ছা বুঝেছি আমি। তুমি কমফোর্টেবল ফিল করছো না। ঠিক আছে, সমস্যা নেই। মনের বিরুদ্ধে গিয়ে কখনো কিছু করা উচিত না। কথাটা বলে প্রিয় চলে যায়। রূপন্তী সেদিকে তাকিয়ে বলে, রাজি হলে কি হতো বলতো? ও তো তোকে খারাপ কিছু বলেনি। আর তুইও ছায়া নৃত্যতে যথেষ্ট কমফোর্টেবল। এভাবে ওকে ফিরিয়ে না দিলেও পারতিস। এই ভার্সিটিতে আসার পর থেকে প্রিয় আমাদের অনেক সাহায্য করেছে। আর তুই ওর জন্য এটুকু করতে পারলি না? তোর কথা শোনানো শেষ? তাহলে এবার বাড়ি যাই আমরা। রূপন্তী আর কিছু বলে না। চুপচাপ হাঁটতে শুরু করে কিঞ্জার সাথে। কিঞ্জা পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, বাড়ির সবাই ঘুরতে যাচ্ছে, আমাকেও যেতে হবে। আমি যেতে চাইনি, কিন্তু খালামণির জোড়াজুড়িতে রাজি হতে হয়েছে আমাকে। আগামী পরশু ঘুরতে যাব আমরা। 3-4 দিনের ট্রিপ। ঘুরে আয়। তুই আমাকে মিস করবি না এই কয়েকদিন? না। সত্যি? তোকে মিস করব কেন? তুই তো সব সময় আমার সাথেই থাকিস। এই যে এখানে। কথাটা বলে রূপন্তী ওর গলায় থাকা লকেটের দিকে তাকায়। সেখানে তাদের দুজনের ছবি দেওয়া আছে। কিঞ্জার গলায়ও একই রকমের লকেট আছে। কিঞ্জা সেটা দেখে মুচকি হেসে বলে, তোর মতো বন্ধু পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার রে। তোর ভাগ্য তো এদিক থেকে বরাবরই ভালো। বরাবরই মানে? না কিছু না। চল চল, দেরি হয়ে যাচ্ছে। বাড়ি ফিরে কিঞ্জা প্রথমে ফ্রেশ হয়ে নেয়। এরপর খালামণির সাথে দেখা করে কিছুক্ষণ গল্প করার পর খাবার খেয়ে নেয়। এরপর ছাদে চলে যায়। ছাদে আগে থেকেই মুনতাসির দাঁড়িয়েছিল। সে আপনমনে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে। কিঞ্জা সেটা দেখে নীরবে চলে যেতে চাইলে মুনতাসির তাকে ডেকে ওঠে। কিঞ্জা, চলে যাচ্ছ কেন? আজ সূর্যাস্ত দেখবে না? না। কেন? আপনাকে বিরক্ত করতে চাইছি না তাই। তুমি এখানে থাকলে আমি বিরক্ত হব, এটা কে বলল তোমাকে? আপনি তো আমাকে পছন্দ করেন না। তাই আমার উপস্থিতি আপনাকে বিরক্তি বোধ করাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তুমি চাইলে এখানে থাকতে পারো। আমার সমস্যা নেই। কথাটা শুনে কিঞ্জা ছাদের আরেক কর্নারের পাশে গিয়ে দাঁড়ায়।
আধ ঘন্টার মতো ছাদে দাঁড়িয়ে থাকে দুজন, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। একটু পর মাগরিবের আজান দিবে। আমি নিচে যাচ্ছি, আপনিও চলে আসুন। কথাটা বলে কিঞ্জা চলে যায়। ঘরে এসে কিঞ্জা ফেসবুক ওপেন করে বেশ কয়েক মাস পর আজকে মায়ের প্রোফাইল চেক করে। সেখানে একটা ছবি দেখে কিঞ্জার নিঃশ্বাসের গতি কমে আসে। 4 দিন আগে নিজের 2 ছেলে মেয়েকে সাথে নিয়ে বেশ সেজেগুজে হাসিমুখে ছবি তুলেছে তার মা। প্রায়ই ছেলে মেয়েকে সাথে নিয়ে ঘুরতে যান তিনি, অথচ কিঞ্জার খোঁজ নেওয়ার কথা তার কখনো মনেই থাকে না। যেন কিঞ্জা নামের কোনো সন্তানই নেই তার। সৎ ভাইবোনকে দেখে তার কখনো রাগ হয়নি, তাদের দেখে হিংসাও হয়নি, কিন্তু তার মায়ের উপর হাজারো অভিযোগ আছে। তার খুব জানতে ইচ্ছা করে কি দোষ করেছিল সে, কোন পাপের শাস্তিস্বরূপ সে বাবা মায়ের আদর, স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত হল। বাবার সাথে কিঞ্জার সম্পর্ক ছোট থেকেই বিশেষ ভালো ছিল না, কিন্তু তার মা তাকে অনেক ভালোবাসত। সেই মা আজ তার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না, যেন সে আর বেঁচেই নেই। নিজেকে ভীষণ আনওয়ান্টেড মনে হয় আমার। কেউ চায় না আমাকে, সবাই কেমন পর করে দিয়েছে আমায়, যেন আমি পরগাছা, আমার কোনো প্রয়োজন নেই। তবুও আমি এক কোণায় পড়ে থাকি, আমার দিকে কেউ ফিরেও তাকায় না। তারপরেও আমি বেঁচে থাকি অযত্নে, অবহেলায়। মাঝে মাঝে মনে হয় আমার জন্ম নেওয়ায় বোধহয় আমার আজন্ম পাপ। দীর্ঘশ্বাস ছেড়ে মোবাইলটা একপাশে রেখে দেয় কিঞ্জা। কিচ্ছু ভালো লাগছে না তার। রাতটা কিভাবে যেন পেরিয়ে যায়। রাতে খেতেও যায়নি সে, ঘর থেকেই বের হয়নি। সকালে ভার্সিটিতে গিয়ে কিঞ্জা রূপন্তীকে বলে, প্রিয়কে কোথাও দেখছি না কেন বলতো? ওর সাথে তোর কি কাজ? আমার আবার কি কাজ থাকবে? কোনো কাজ নেই। তাহলে ওকে খুঁজছিস কেন? এমনি। কথা বলতে বলতে কিঞ্জা খেয়াল করে প্রিয় আসছে। তাকে দেখে কিঞ্জা এগিয়ে যায় সেদিকে। প্রিয় দাঁড়াও। কিঞ্জাকে দেখে প্রিয় কিছুটা অবাক হয়ে বলে, আমাকে ডাকছ? এখানে তুমি ছাড়া আর কারোর নাম কি প্রিয়? প্রিয় মাথা নাড়িয়ে উত্তর দেয়, না। তাহলে অবশ্যই তোমাকেই ডাকছি। বলো কি বলবে? আমি তোমার সাথে কাপল ডান্স করতে রাজি। কিঞ্জার কথা শুনে প্রিয় আর রূপন্তী দুজনেই অবাক হয়ে যায়। প্রিয় উচ্ছ্বসিত কণ্ঠে বলে, তুমি সত্যি বলছো? আমি মিথ্যা কথা বলি না। আমাদের হাতে এখনো 6-7 দিন সময় আছে। আমরা চাইলে এই সময়ের মধ্যে ভালোভাবে প্র্যাকটিস করতে পারব। তোমার কোনো সমস্যা নেই তো? কিঞ্জা কিছু একটা ভেবে উত্তর দেয়, একটা সমস্যা তো আছে। কি সমস্যা? আগামীকাল আমরা ফ্যামিলি ট্যুরে যাচ্ছি। 3-4 দিন পর ফিরব। একদিনে তো প্র্যাকটিস সম্ভব না। দুজনে যখন চিন্তায় মগ্ন তখনই রূপন্তী বলে ওঠে, আরে আমি থাকতে তোরা এসব নিয়ে চিন্তা করছিস কেন? আমি আইডিয়া দিচ্ছি তোদের। কিঞ্জা রূপন্তীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিসের আইডিয়া? তোরা ভিডিও কলে ডান্স প্র্যাকটিস করবি। ভিডিও কলে? হ্যাঁ, ভিডিও কলে। তোরা সবকিছু ঠিক করে নে যে কোন গানে নাচবি, স্টেপগুলো কেমন হবে এসব আলোচনা করে নে। তারপর একটা সময় ঠিক করে নিয়ে দুজন মিলে প্র্যাকটিস করবি। এটা কিন্তু রূপন্তী ভালো আইডিয়া দিয়েছে। এটা কিন্তু করা যায়। প্রিয়র কথা শুনে কিঞ্জা বলে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তাহলে এটাই কথা রইল। ডান। ভোর 5টা। আকাশে এখনো সূর্যের দেখা মেলেনি। চারপাশে শীতল হাওয়া বইছে। কিঞ্জার গায়ে কেবল একখানা পাতলা চাদর জড়ানো। ঘুম ঘুম চোখে বাসের সিটের সাথে হেলান দিয়ে সে জানালার বাইরে তাকিয়ে আছে। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছে সে। পাশেই মুনতাসির বসে আছে, যদিও তাদের কারোরই পাশাপাশি বসার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু খালামণির জোড়াজুড়িতে রাজি হতেই হল শেষমেশ। মুনতাসির শেষ অবধি চেষ্টা করেছে যেন কিঞ্জার পাশে তাকে না বসতে হয়।
তবে মায়ের জেদের কাছে তাকেও হার মানতে হয়েছে। কিঞ্জা খানিকটা দূরত্ব রেখেই বসেছে। মুনতাসির কানে ইয়ারফোন গুজে ফোনে চোখ রেখেছে তো রেখেছে, সরানোর কোনো নামই নেই। যেন মহামূল্যবান কিছু দেখছে সে। খানিকক্ষণের মাঝেই কিঞ্জা ঘুমিয়ে যায়। গতকাল রাতে ঘুমানো হয়নি বললেই চলে। রাত 11টায় ঢাকা থেকে বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা। ঢাকা থেকে বান্দরবন শহরের দূরত্ব 326 কিলোমিটার। এতটা পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় 7 থেকে 8 ঘন্টা। এই সময়ের মাঝে বেশিরভাগ সময়ই জেগেছিল কিঞ্জা। যেহেতু রাতে তেমন ঘুম হয়নি তাই এখন ঘুমের কোলে ঢলে পড়েছে সে। মুনতাসির পাশে তাকিয়ে খেয়াল করে কিঞ্জা জোরসড়ো হয়ে ঘুমিয়ে পড়েছে। মাথা খানিক হেলে পড়েছে। কিছু একটা ভেবে মুনতাসির তার কাঁধ এগিয়ে দেয়। কিঞ্জা পরম আবেশে মুনতাসিরের কাঁধে মাথা রেখে আরামে ঘুমায়। পাশ থেকে এসব দেখে সারা দুয়েকটা ছবি তুলে নেয় তাদের। ঘড়ির কাঁটায় যখন সময় 6টা বেজে 8 মিনিট তখন ঘুম ভেঙে যায় কিঞ্জার। চোখ মেলে নিজেকে মুনতাসিরের কাছাকাছি দেখে দ্রুত সরে বসে সে। ইতস্তত করে বলে, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আপনার খুব অসুবিধা হয়েছে তাই না? আমাকে ডাকলেই পারতেন, আমি সরে বসতাম। যাই হোক, আমার এমন কাজের জন্য আমি দুঃখিত। কিঞ্জাকে ইতস্তত করতে দেখে মুনতাসির স্বাভাবিক কণ্ঠে বলে, রিল্যাক্স। তুমি ঘুমাচ্ছিলে তাই বিরক্ত করিনি। আর আমিও বিরক্তবোধ করিনি। এখানে মাফ চাওয়ার মতো কিংবা দুঃখিত বলার মতো কিছু হয়নি। কিঞ্জা আগ বাড়িয়ে আর কোনো কথা বলে না। ইতোমধ্যেই বাস চট্টগ্রাম শহর পেরিয়ে বান্দরবনের কাছাকাছি চলে এসেছে। শহরের আঁকাবাঁকা পথ বেয়ে বাস ছুটে চলেছে নিজ গতিতে। চারপাশে সারি সারি গাছ, সবুজের মহিমায় ছেয়ে আছে রাস্তার দুই পাশ। এত সুন্দর দৃশ্য দেখে কিঞ্জার ঘুম যেন নিমিষেই ম্লান হয়ে যায়। সে দু চোখ মেলে সবকিছু উপভোগ করতে থাকে। খানিকক্ষণের মাঝেই বাস তার নির্দিষ্ট গন্তব্যে এসে থামে। সবাই বাস থেকে নেমে পড়ে। মোট 7 জন এসেছে তারা। মুনতাসিরের বাবা মা, চাচা, চাচি, সারা, কিঞ্জা আর মুনতাসির। অবশ্য আরও একজন এসে যুক্ত হবে তাদের সাথে। তার কথা আপাতত থাক। সবাই বাস থেকে নেমে একটা গাড়ি নিয়ে এবার রওনা দেয় নীলাচলের নীলাম্বরী রিসোর্টের দিকে। বান্দরবন সিটি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্ট। রিসোর্টে পৌঁছে সবাই রেস্টুরেন্টে ঢুকে আগে নাস্তা করে নেয়, এরপর নিজেদের সাথে আনা ব্যাগগুলো রেখে সবাই আশেপাশে ঘুরতে বের হয়। তাদের চেকিং টাইম 12টায় হওয়ায় এখন বিশ্রাম নেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ 12টা বাজতে এখনও অনেক সময় বাকি। সকাল সকাল বান্দরবনের পরিবেশটা যেন অন্যরকম সুন্দর লাগে। বাংলার দার্জিলিং বলে খ্যাতি পাওয়া নীলাচলে এসে যেন প্রকৃতির মাঝে হারিয়ে যায় সবাই। কিঞ্জা নিজের মতো চারপাশটা দেখতে শুরু করলে পাশ থেকে সারা বলে ওঠে, কিঞ্জা আপু জানো, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন ভাইয়া নিজের কাঁধ এগিয়ে দিয়েছিল তোমার দিকে যেন তোমার ঘুমাতে সমস্যা না হয়। আর তোমাকে ঘুমালে এত সুন্দর লাগে যে কি বলবো আর। আমার না তোমাদের দুজনকে একসাথে দেখতে অনেক ভালো লাগে। সারার কথা শুনে কিঞ্জা খানিকটা অপ্রস্তুত হয়ে বলে, মুনতাসির ভাইয়া নিজেই কাঁধ এগিয়ে দিয়েছিল? হ্যাঁ। কিঞ্জা অবাক হয়ে ভাবে, এই ছেলের কি হলো? এমনিতে তো আমাকে পছন্দ করে না। সারাক্ষণ কেমন যেন একটা দৃষ্টিতে তাকায় আমার দিকে। যেন তার চোখজোড়া বলে দেয় সে আমাকে কতটা অপছন্দ করে। আবার মাঝে মধ্যে কেয়ারও করে। এর কাহিনী কিছুই তো বুঝতে পারছি না। এই কিঞ্জা আপু, কি ভাবছো তুমি? কিঞ্জা মাথা নাড়িয়ে জবাব দেয়, উহু, কিছু না। বান্দরবন শহরটা একটু বেশিই সুন্দর তাই না? প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইলে জীবনে একবার হলেও বান্দরবানে আসা উচিত। হ্যাঁ, এজন্যই তো বান্দরবনকে প্রকৃতির কন্যা বলা হয়। আমার কয়েকটা ছবি তুলে দাও না আপু? আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার ছবি তুলে দেই। সারার ছবি তোলার এক পর্যায়ে হঠাৎ কিঞ্জার মাথা ঘুরে ওঠে। আশেপাশে ধরার মতো কিছু না পেয়ে চটজলদি নিচে বসে পড়ে সে। সারা ছুটে এসে জিজ্ঞেস করে, আপু ঠিক আছো তুমি?
কি হলো হঠাৎ? মুনতাসির দূরেই দাঁড়িয়েছিল। সারা চিৎকার করে ভাইয়া বলে ডাকার সাথে সাথে এগিয়ে আসে সে। কিঞ্জাকে নিচে বসে থাকতে দেখতে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? পাশ হতে সারা উত্তর দেয়, আপুর বোধহয় শরীর খারাপ করছে, তাড়াতাড়ি আপুকে নিয়ে চলো এখান থেকে। মুনতাসির কিঞ্জার কাছে এসে বলে, মাথা ঘুরছে? কিঞ্জা ক্লান্ত চোখে মুনতাসিরের দিকে তাকিয়ে বলে, সাথে প্রচুর গা গোলাচ্ছে আমার। মুনতাসির আর কোনো কথা না বলে কিঞ্জার এক হাত ধরে তাকে দাঁড় করিয়ে বলে, আমার হাত ধরে সামনের দিকে চলো। মিসেস রুবি হাওলাদার নিজের ছোট জায়ের সাথে একপাশে বসে গল্প করছিলেন। মুনতাসিরের হাত ধরে টালমাটাল অবস্থায় কিঞ্জাকে এগিয়ে আসতে দেখে তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে কিঞ্জার? মাথা ঘুরছে বোধহয়, ঠিকমতো দাঁড়াতেই পারছে না। কথাটা বলে মুনতাসির রিসোর্টের একপাশে যেখানে বসার জায়গা আছে সেখানে বসিয়ে দেয় কিঞ্জাকে। তারপর কোথায় যেন চলে যায়। রুবি হাওলাদার কিঞ্জার কাছে বসে বলেন, বেশি শরীর খারাপ লাগছে? কিঞ্জা ধীর কণ্ঠে উত্তর দেয়, আমি তো জার্নি করতে পারি না তুমি জানো, এজন্যই আমি আসতে চাইনি। আমার তো এমন শরীর খারাপ প্রায়ই হওয়ার সম্ভাবনা আছে, আমার জন্য খামোখা তোমাদের ঘোরাঘুরিতে ব্যাঘাত ঘটবে। মুনতাসির কোথা থেকে যেন তেঁতুল পানি এনে কিঞ্জাকে দেয় আর বলে, এটা খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। কিঞ্জা গ্লাস হাতে নিয়ে একটু একটু পুরো তেঁতুল পানি খেয়ে নেয়। এর মাঝেই খবর আসে রিসোর্টের রুমে এখন প্রবেশ করা যাবে। রুবি হাওলাদার সারাকে বলেন, তুই ওকে নিয়ে যা, বিছানায় শুয়ে দিবি আগে, মেয়েটার এখন বিশ্রাম দরকার। ঠিক আছে বড় আম্মু। আপু তুমি চলো আমার সাথে। সারার হাত ধরে কিঞ্জা উঠে দাঁড়ায়। গা গোলানো যদিও বা কমেছে, তবে মাথা এখনো ঘুরছে। মনে হচ্ছে যেন সারা হাত ছেড়ে দিলেই সে মাটিতে নুয়ে পড়বে। মোট 4টে রুম বুক করা হয়েছে, একটাতে সারা আর কিঞ্জা থাকবে। সব রুমেই দুজন করে থাকবে। সারা নিজেদের রুমে এসে কিঞ্জাকে বিছানায় শুইয়ে দেয়। বিছানায় শুয়ে কিঞ্জা চোখ দুটো বন্ধ করে নেয়। আচানক তার মনে পড়ে যায় আজ থেকে প্রায় 8 বছর আগের কথা। বাবা মায়ের ডিভোর্সের আগে সেবার ছিল কিঞ্জার তার বাবা মায়ের সাথে শেষ ঘোরাঘুরি। ছোট থেকেই কিঞ্জা জার্নি করতে পারে না, সেবারও ব্যতিক্রম হয়নি। গাড়িতেই বমি করতে করতে একাকার অবস্থা করে ফেলেছিল সে। কিঞ্জার বাবা সেদিন মেয়ের এমন অবস্থা দেখে একটুও বিরক্ত হয়নি, বরং মেয়েকে নিজের কাছে আগলে রেখেছিলেন। বারবার জিজ্ঞেস করছিলেন, আম্মু ঠিক আছো তুমি? মায়ের চেহারায়ও ছিল মমতার ছাপ। হয়তো আলাদা হওয়ার আগে তারা কিঞ্জাকে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতে চাইছিলেন, যেন এসব স্মৃতি নিয়েই গোটা একটা জীবন কাটিয়ে দিতে পারে মেয়েটা। বাবা মায়ের সাথে শেষ ট্যুরের প্রতিটা মুহূর্ত কিঞ্জার এখনো স্পষ্ট মনে আছে। সেরা কিছু মুহূর্তে ছিল সেগুলো। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল তারা। একটা সময় সমুদ্র ভীষণ ভালো লাগত কিঞ্জার। তারপর কি যেন হলো, সমুদ্রকে ঘৃণা করতে শুরু করল সে। ধীরে ধীরে পাহাড় হয়ে উঠল তার পছন্দের জায়গা, ভালোবাসার জায়গা। পুরনো কথা মনে পড়তেই কিঞ্জার চোখের কোণ বেয়ে ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কান্না আটকানোর চেষ্টা করে, খানিকটা কেঁপে ওঠে সে। ওষ্ঠদ্বয় অনবরত কাঁপতে শুরু করে। এর মাঝে কিঞ্জার ফোন বেজে ওঠে। রূপন্তী কল দিয়েছে। কিঞ্জা চোখের কোণে জমে থাকা অশ্রুকণা মুছে কল রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। বান্দরবানে ঠিকমতো পৌঁছেছিস তোরা? হুম। কি ব্যাপার, তোর কণ্ঠ এমন লাগছে কেন? ঠিক আছিস তুই? হুম ঠিক আছি, একটু শরীর খারাপ লাগছিল। এখন ঠিকই আছি। আচ্ছা সাবধানে থাকবি, আর নিজের খেয়াল রাখবি সবসময়। তোর তো আবার বেখেয়ালি স্বভাব। ওখানে কিন্তু আমি নেই,
তাই নিজেকে নিজেই সামলে রাখবি। নিজের প্রতি বড্ড উদাসীন তুই। এজন্যই তো তোকে নিয়ে এত চিন্তা হয় আমার। আচ্ছা বাবা, এত চিন্তা করতে হবে না, আমি নিজের খেয়াল রাখব। মনে থাকে যেন এই কথা। আমি একটু পরপর কল দিয়ে তোর খোঁজখবর নিব। খেয়েছিস কিছু? হ্যাঁ খেয়েছি। সময়মতো খাবি কিন্তু। এখন রাখছি আমি, একটু কাজ আছে আমার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কথা বলা শেষে দরজার দিকে নজর যায় কিঞ্জার। মুমতাসির তার দিকে তাকিয়ে বলে, কথা বলা শেষ? হ্যাঁ, কিছু বলবেন? মুমতাসির ঘরের ভেতরে প্রবেশ করে কিঞ্জার হাতে একটা ওষুধ দিয়ে বলে, বেশি খারাপ লাগলে এটা খেয়ে নিও। আর কোনো কিছুর প্রয়োজন হলে সারাকে বলবে, ও আমাকে বলে দেবে, ঠিক আছে? কিঞ্জা মাথা নাড়িয়ে বলে, হুম। মুমতাসির কিঞ্জার দিকে এক পলক চেয়ে চলে যায়। কিঞ্জা ওষুধের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, এত ভালো ব্যবহার হজম হচ্ছে না তো আমার। এই ছেলে এত ভদ্র হলো কবে? বদ্ধ ঘরের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে 8 বছর বয়সী বাচ্চা একটা মেয়ে। একটু পরপর পাশের ঘর থেকে ভেসে আসছে চিৎকারের শব্দ। সেই শব্দে ভয় লাগছে তার। আচানক একটা শব্দে কেঁপে ওঠে বাচ্চা মেয়েটা। আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার সাহস কিভাবে হয় তোমার? সাজ্জাদের কথা শুনে চোখ ছলছল করে ওঠে রিমার। ডান গালে বেশ ভালোভাবেই 5 আঙ্গুলের ছাপ বসে গেছে তার। গালে হাত রেখেই সে কম্পিত কণ্ঠে বলে ওঠে, আমার তোমার স্ত্রী সাজ্জাদ। তোমার সবকিছুতে আমার অধিকার থাকবে না তো আর কার অধিকার থাকবে? ওই বাইরের মেয়েটার? হ্যাঁ, এখন থেকে আমার উপর শুধু মারিয়ার অধিকার থাকবে, তোমার নয়। সাজ্জাদ। নিজের স্বামীর মুখ থেকে এমন কথা শুনে রিমা যেন কথা বলারই ভাষা হারিয়ে ফেলেছে। দীর্ঘ 9 বছরের সংসার জীবনে তাকে যে এমন কিছুর সম্মুখীন হতে হবে তা কখনো ভাবতে পারেনি সে। 8 বছরের ফুটফুটে এক কন্যা সন্তান নিয়ে বেশ তো চলছিল তাদের সংসার। হঠাৎ এক দমকা হাওয়ায় সবকিছু কেমন যেন অলটপালট হয়ে গেল। তোমার প্রতি আমার আর কোনো অনুভূতি কাজ করে না। এমতাবস্থায় তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। একে তো বাক্যহারা, তার উপর সাজ্জাদের মুখ থেকে এমন কিছু শুনে রিমার পুরো দুনিয়া যেন মুহূর্তের মাঝেই অন্ধকার হয়ে যায়। 4 বছরের প্রেম, অতঃপর বিয়ে, এরপর কেটে গেল 9টি বছর। এক কন্যা সন্তানের বাবা মা হলাম আমরা। হাসি খুশিই তো ছিলাম আমরা। 13 বছরের ভালোবাসা কিভাবে ভুলে গেলে তুমি? আমায় পাওয়ার জন্য কত কিছু করেছিলে তুমি। আর আজ সেই তুমিই বলছো যে আমার প্রতি তোমার আর কোনো অনুভূতি কাজ করে না? এটাই তোমার ভালোবাসা? কথাগুলো বলতে গিয়ে বারবার গলা ধরে আসছিল রিমার। সে যেন আজ কথা বলতেই ভুলে গেছে। সাজ্জাদ বিরক্তির স্বরে বলে, সময়ের সাথে সাথে সব বদলায়। ভালোবাসাও বদলায়? হ্যাঁ, ভালোবাসাও বদলায়। আর কোনো কথা খুঁজে পায় না রিমা। চুপচাপ ঘর থেকে বেরিয়ে মেয়ের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মেয়ে কোথায় সেদিকে খেয়াল না দিয়ে মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সে। খানিকটা দূরেই মাটির উপর বসেছিল তার 8 বছর বয়সী কন্যা সন্তান কিঞ্জা। কিঞ্জা মাকে এভাবে কাঁদতে দেখে এগিয়ে আসে। মায়ের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে মা? তুমি কাঁদছ কেন? মেয়ের কথায় চোখ তুলে মেয়ের দিকে তাকায় রিমা। কিছুক্ষণ তাকিয়ে থেকে মেয়েকে জড়িয়ে ধরে পুনরায় কান্নায় ভেঙে পড়ে সে। সে কিভাবে বলবে তার মেয়েকে যে তার মনের মাঝে এখন কি চলছে? মা কিছু বলছে না দেখে কিঞ্জাও চুপ হয়ে যায়। ছোট্ট কিঞ্জা মায়ের চোখের পানির আসল কারণ বুঝতে না পারলেও এটুকু ঠিকই বুঝতে পারে যে তার মা ভালো নেই। এজন্যই বোধহয় নিজের দুহাতে মাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে সে। এভাবেই শুরু হয়েছিল সুখী একটা পরিবারের তছনছ হয়ে যাওয়ার গল্প। যে গল্পে কোনো আনন্দ নেই, আছে শুধু একরাশ তিক্ত অনুভূতি আর বিষাদের সুর। পুরনো কথা ভেবে মন খারাপ হয়ে যায় কিঞ্জার। বর্তমানে দাঁড়িয়ে প্রায় সময় তার অতীতের কথা মনে পড়ে।
মনে পড়ে একটা সাজানো গোছানো সংসার কিভাবে তছনছ হয়ে গিয়েছিল কেবল ভালোবাসা হারিয়ে যাওয়ার কারণে। ঘরে একাই ছিল সে। একা ছিল বলেই এসব ভাবছিল কিঞ্জা। বাকিরা ঘুরতে বেরিয়েছে, কিন্তু অসুস্থবোধ করার কারণে কিঞ্জা আজ আর কোথাও বের হয়নি। হঠাৎ দরজায় কড়া নাড়ে কেউ। কিঞ্জা উঠে গিয়ে দরজা খুলে খানিকটা অবাক হয়ে বলে, ফারহান। ফারহান হেসে বলে, কি অবস্থা মিস চাশমিশ? কেমন আছিস এখন? একটু ভালো লাগছে এখন। তুই কখন এলি? আমি তো এসে বাকি সবার সাথে ঘুরেও এলাম। তোর কথা জিজ্ঞেস করাই বড় আম্মু বলল তুই অসুস্থ, তাই রিসোর্টে এসে সবার আগে তোর কাছে এলাম। আয় ভেতরে আয়। ফারহান ভেতরে এসে একটা চেয়ার টেনে বসে বলে, এখনো শরীর খারাপ লাগছে? না, এখন ঠিক আছি। তারপর বল কেমন চলছে দিনকাল? ভার্সিটিতে কেমন লাগছে? ভালোই লাগছে। আমার তো ভাই তোদের সবাইকে ছেড়ে এতদূর একা একা থাকতে মোটেই ভালো লাগে না। পড়াশোনার জন্য এটুকু আত্মত্যাগ তো করতেই হবে। একটাই তো জীবন। এত আত্মত্যাগ করলে জীবনের মজা থাকবে? তুই তো সব সময়ের জন্যই চিল মুডের অধিকারী। তোর জীবনে মজা না থাকলে আর কার জীবনে থাকবে বল? মজা সব সাজা হয়ে গেছে ভাই। তাদের কথা বলার এক পর্যায়ে সারা এসে বলে, সমবয়সী হওয়ার এই এক মজা। কত সহজে বন্ধু হওয়া যায়, আর দেখা হলেই রাজ্যের গল্প জুড়ে দেওয়া যায়। কিঞ্জা হেসে বলে, কেন? তুমিও আমার ভালো বন্ধু। তোমার সাথেও তো আমি গল্প করি। হ্যাঁ, কিন্তু ভাইয়ার সাথে যেভাবে কথা বলো সেভাবে তো বলো না। ফারহান বোনের কান ধরে বলে, বন্ধু, গল্প এসবের জন্য অনেক সময় পড়ে আছে বাচ্চা। আগে ঠিকমতো পড়াশোনা কর। আহ ভাইয়া লাগছে তো। ছাড়ো আমার কান। কিঞ্জা বিরক্ত হয়ে বলে, এসব কি ফারহান? ছাড় ওর কান। আচ্ছা ছেড়ে দিলাম। শোন, আমি ফ্রেশ হতে গেলাম। খাবার টেবিলে দেখা হবে। আচ্ছা। কথাটা বলে ফারহান চলে যায়। সারাও ব্যস্ত হয়ে যায় মোবাইল নিয়ে। কিঞ্জা ঘর থেকে বেরিয়ে খোলামেলা একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। একটু পর সেখানে মুনতাসির চলে আসে। এসেই সর্বপ্রথম জিজ্ঞেস করে, শরীর কেমন আছে এখন? কিঞ্জা উত্তরে বলে, ভালো আছি এখন। মুখে এই উত্তর দিলেও আনমনে সে ভাবে, সবাই শুধু শরীরের খোঁজ নেয়, মনের খোঁজ কেউ নেয় না। অথচ মনের খোঁজ সবার আগে নেওয়া উচিত। কারণ মন ভালো থাকলে তবেই না শরীর ভালো থাকবে। সবাই খাবার খেতে আসছে, তুমিও চলো। আসছি একটু পর। আপনি যান। ঠিক আছে। খাবার টেবিলেও সবাই কিঞ্জার খোঁজ নেয় যে এখন সে কেমন আছে। কিঞ্জাও উত্তর দেয় হাসি মুখে। খাওয়ার এক পর্যায়ে কিঞ্জা খেয়াল করে মুনতাসির তার দিকে তাকিয়ে আছে। ফলস্বরূপ তাদের চোখাচোখি হয়ে যায়। কিঞ্জা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, তাকিয়ে আছেন কেন? কি হয়েছে? মুনতাসিরও মাথা নাড়িয়ে জবাব দেয়, কিছু না, এমনি। খানিকক্ষণ পর সবার খাওয়া যখন প্রায় শেষের দিকে তখন ফারহান তার মাকে উদ্দেশ্য করে বলে, আম্মু আমার না আর একা থাকতে ইচ্ছা করে না। মুনতাসির দুষ্টুমি করে বলে, বিয়ে করবি? সে তো করা লাগবেই, কিন্তু আমার আগে তো তোমার সিরিয়াল। রুবি হাওলাদার হেসে বলেন, ওর বউ তো তৈরি আছে। তোর পছন্দের কেউ আছে কিনা সেটা বল। ফারহান অদ্ভুত নজরে কিঞ্জার দিকে তাকিয়ে বলে, পছন্দের একজন তো আছে, কিন্তু সে কখনো আমার হবে কিনা তা জানি না। ফারহানের বাবা জিজ্ঞেস করে, এটা কেমন কথা? ধরে নিতে পারো সে আমার একতরফা ভালোবাসা। আমার অনুভূতির কথা সে এখনো জানে না। তাকে জানানোর সাহস নেই আমার। মুনতাসির গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে ওঠে, কাউকে ভালোবাসলে সেটা বলে দিতে হয়। লুকিয়ে ভালোবাসার কোনো দাম আছে কি? সে যদি জানতেই না পারে যে তুই তাকে ভালোবাসিস তাহলে উত্তর দেবে কিভাবে?
রিজেক্ট করবে না অ্যাকসেপ্ট করবে এটা তো পরের কথা, আগে তো তার জানতে হবে তাই না? কিঞ্জা কি ভেবে যেন উত্তর দেয়, কিছু কিছু ভালোবাসা অব্যক্ত থাকা ভালো, সব ভালোবাসা প্রকাশ করতে নেই। ভোর 6টা। সবাই ঘুম থেকে উঠে পড়েছে ইতোমধ্যে, কারণ আজ ভোরবেলা থেকেই সবাই ঘুরতে বের হবে। আশেপাশের কিছু জায়গা দেখার জন্য বেরিয়েছে সবাই। রাতে বেশ ভালো ঘুম হওয়ায় কিঞ্জাও বেরিয়েছে। আপাতত শরীরটা বেশ ভালো লাগছে তার। বাকি সবাই সামনে এগিয়ে গিয়েছে, তবে কিঞ্জা আর ফারহান পিছিয়ে পড়েছে। দুজনে গল্প করতে করতে সামনে অগ্রসর হওয়ার সময় হঠাৎ কিঞ্জা পাথরে হোঁচট খেয়ে পড়তে ধরলে ফারহান হাত ধরে তাকে বাঁচিয়ে নেয়। এমন সময় সেখানে মুনতাসির সেখানে এলে ফারহান খানিকটা অপ্রস্তুত হলেও কিঞ্জা স্বাভাবিক থাকে। মুনতাসিরের দৃষ্টি বলে দিচ্ছে সে হয়তো এই পরিস্থিতি মোটেই দেখতে চায়নি। ফারহান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, ভাইয়া তুমিও পেছনে পড়েছ? ফারহানের কথায় মুনতাসির বলে, হ্যাঁ, আমি অন্যদিকে চলে গিয়েছিলাম। ভাগ্যিস অন্যদিকে চলে গিয়েছিলাম। মানে? না, কিছু না। আচ্ছা চলো সামনে এগিয়ে যাই আমরা। বাকিরা অনেকটা সামনে এগিয়ে গিয়েছে। চল। কিঞ্জা পুরোটা সময় নীরব ছিল। ফারহান মুনতাসিরের কথা বুঝতে না পারলেও কিঞ্জা ঠিকই বুঝতে পেরেছে মুনতাসির কোন উদ্দেশ্যে কথাটা বলেছে। চাইলে সে উত্তর দিতে পারত, কিন্তু কথায় কথা বাড়ে, অশান্তির সৃষ্টি হয়। তার চেয়ে নীরব থেকে শান্তি বজায় রাখা শ্রেয় বলে মনে হয় কিঞ্জার। আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে প্রকৃতি বিলাস করে সবাই চলে যায় রিসোর্টে সকালের খাবার খেতে। খাওয়ার পর্ব শেষে এবার সকলে মিলে বের হয় নীলাচল পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। পর্যটন কেন্দ্রের ভেতরে ঢুকে প্রত্যেকে নিজের মতো করে ঘুরতে শুরু করে। ফারহান আর কিঞ্জা একসাথেই আছে। হাঁটতে হাঁটতে ফারহান কিঞ্জাকে জিজ্ঞেস করে, আমার বিষয়ে কিছু ভাবলি? কিঞ্জা ভাবলেশীন কণ্ঠে জবাব দেয়, আপাতত আমি কাউকে নিয়ে ভাবতে চাই না। কেন? তোর ভাইয়ার সাথে আমার বিয়ে হয়েছে এটা জানিস তো তুই? জানি। তাহলে এই প্রশ্ন করছিস কেন? আমি নিজের জীবন নিয়েই টালমাটাল অবস্থায় আছি। অথই সমুদ্রে আটকা পড়েছি আমি। না পারছি সমুদ্রের কিনারায় পৌঁছাতে, আর না পারছি ডুবে যেতে। সমুদ্রের জলের মাঝে ভেসে আছি আমি। আমার এই ভেসে থাকা জীবন নিয়ে ভাবতে ভাবতে এখন আমি বাকি সবকিছু ভাবতেই ভুলে গিয়েছি। আমার কি মনে হয় জানিস? তোদের এই বিয়েটা টিকবে না। আমারও এটাই মনে হয়। বড় আম্মু আবেগের বশবর্তী হয়ে অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বিয়েটা এভাবে দেওয়া উচিত হয়নি। বিয়ে সারা জীবনের বিষয়। অথচ এই বিয়ের পর ভবিষ্যতে তুই আর ভাইয়া কেমন থাকবি, আদৌ কখনো সুখে থাকবি কিনা এসব কেউ ভাবেনি। একটা ভুল সিদ্ধান্তের জন্য তোদের দুজনের জীবনটা না শেষমেশ নষ্ট হয়ে যায়। আমার জীবনে কখনো সুখ ছিল না, তাই সুখের আশা আমি করি না। আর তুই জীবন নষ্টের কথা বলছিস? সে তো আমার বাবা মায়ের বিচ্ছেদের সময়ই হয়ে গিয়েছে। নতুন করে আর কোনোভাবে জীবন নষ্ট হওয়ার বাকি নেই। তাদের কথা বলার এক পর্যায়ে কোথা থেকে যেন সারা দৌড়ে এসে বলে, আপু আপু ওদিকে সুন্দর একটা ভিউ আছে, আমি ছবি তুলব, তাড়াতাড়ি এসো তুমি। কথাটা বলে কিঞ্জার হাত ধরে সেদিকে টেনে নিয়ে যায় সারা। ফারহান এক দৃষ্টে কিঞ্জার যাওয়ার পানে চেয়ে থাকে। এমন সময় মুনতাসির ফারহানের পাশে এসে দাঁড়িয়ে বলে, তুই যাকে ভালোবাসিস তার জীবনে কি অন্য কেউ আছে? আচানক এমন প্রশ্নে চমকে ওঠে ফারহান। খানিকক্ষণ নীরবতা পালন করে বলে, হয়তো। মুনতাসির কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হয়তো সে কিছু একটা ভাবছে। এবার ফারহান মুনতাসিরকে জিজ্ঞেস করে, তুমি কি কিঞ্জার সাথে সংসার করতে চাও ভাইয়া? হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? এমনি মনে হলো তাই। বলো না তুমি কি কিঞ্জার সাথে সংসার করবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে, আমি না। কথাটা বলে মুনতাসির অন্যদিকে চলে যায়। ফারহান হতাশ চোখে আকাশ পানে চেয়ে থাকে।
সারার মোবাইলে ছবি তোলার পর কিঞ্জা ছবিগুলো দেখার সময় একটা ছবির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। এটা সেদিনের বাসের ছবি, যখন কিঞ্জা মুনতাসিরের কাঁধে মাথা রেখে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছিল। ঘুমন্ত কিঞ্জার মুখের সামনে কিছু চুল এসে পড়েছিল সেই সময়ে। মুনতাসির তখন স্থির দৃষ্টিতে কিঞ্জার দিকেই তাকিয়েছিল। ছবিটা দেখে কিঞ্জা আনমনে মুচকি হাসে। তাকে একদৃষ্টে মোবাইলের দিকে তাকিয়ে থাকতে দেখে সারা সেদিকে তাকিয়ে ছবিটা দেখে বলে, তোমাদের দুজনকে এভাবে একসাথে দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই সুন্দর ছবিটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ছবিটা তুলেছিলাম। সুন্দর না ছবিটা? কিঞ্জা ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা বজায় রেখে বলে, সুন্দর। আমি তোমার মোবাইলে এই ছবিটা পাঠিয়ে দিবনি। আচ্ছা। কিঞ্জা খেয়াল করে হঠাৎ করেই তার ভালো লাগছে। মনের মাঝে ভালো লাগা কাজ করছে। এই ভালো লাগার কারণ সে জানে না, তবে সে চায় এই ভালো লাগার সময়টুকু থাকুক তার জীবনে। ঘোরাঘুরি শেষে প্রায় বিকালের দিকে সবাই রিসোর্টে ফেরে। কিঞ্জাকে রুবি হাওলাদার নিজেদের ঘরে ডেকে বলেন, শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ খালাম্নি, বলো। সেখানে রুবি হাওলাদার আর কিঞ্জার পাশাপাশি মিজানুর রহমানও উপস্থিত। তাই তিনিই কথা শুরু করেন। শোনো কিঞ্জা, হিসাব অনুযায়ী তুমি আমাদের বৌমা। বেশ আগেই তোমার আর মুনতাসিরের বিয়ে হয়েছে। তবে এই কথাটা আমাদের পরিবারের কয়েকজন মানুষের বাইরে আর কেউ জানে না। বাইরের মানুষের মধ্যে একমাত্র তোমার বান্ধবী রূপন্তী জানে। মেয়েটা তোমার বিশ্বস্ত, তাই জানানোর পরেও কোনো সমস্যা হয়নি। কিন্তু আমরা চাই এবার সবাই জানুক তুমি আমাদের একমাত্র ছেলের বউ। তাই এখান থেকে ফিরে আমরা বিয়ে নিয়ে আলোচনা করব। আজকেও আমরা এসব নিয়েই কথা বলছিলাম। তা তোমার কোনো আপত্তি নেই তো এখন আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে? কিঞ্জা ম্লান গলায় বলে, খালুজান, আপনি আগে আপনার ছেলের সাথে কথা বলুন। তার সাথে কথা বলে এই বিষয়টা নিয়ে এগোনো ভালো। বাকি আপনাদের সিদ্ধান্তের বাইরে আমার অন্য কোনো মতামত নেই। আপনারা আমার অভিভাবক, তাই আপনারা আমার জন্য যা ভালো মনে করবেন সেটাই হবে। রুবি হাওলাদার খুশি মনে বলেন, আমি জানতাম তুই এটাই বলবি। আচ্ছা, তুই ঘরে যা, আমরা মুনতাসিরের সাথে কথা বলবো বাড়ি ফিরে। ঠিক আছে খালাম্নি। বাইরে বের হতেই মুনতাসিরের চাচিমা ডাক দেয় কিঞ্জাকে। কিঞ্জা সেই ডাকে সাড়া দিয়ে বলে, জি চাচিমা, বলুন। মুনতাসিরের চাচিমার নাম মোহনা প্রামাণিক। সে খানিকটা গম্ভীর স্বরে কিঞ্জাকে উদ্দেশ্য করে বলে, দেখ কিঞ্জা, তুমি আমাদের মুনতাসিরের বউ। আমরা সেটাই জানি। বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো, তাই মুনতাসিরের দিকে নজর দাও তুমি। ওকে নিয়ে ভাবো। তুমি ফারহানের বড় ভাইয়ের বউ, তাই তোমার ফারহানের সাথে এত মেলামেশা করা ঠিক না। মানছি তোমরা সমবয়সী, স্কুল জীবন থেকে একসাথেই বড় হয়েছ, তবে তোমাকেও তো বুঝতে হবে সমাজ বলে একটা কথা আছে। তোমার আর ফারহানের সারাক্ষণ একসাথে থাকা, গল্প করা বেশ দৃষ্টিকটু দেখায়। আগে যা হয়েছে সেটা হয়ে গিয়েছে, কিন্তু এখন তোমরা বড় হয়েছ, তাই যা করবে একটু বুঝে শুনে করো। গল্প করো, তাতে মানা নেই, তবে একটু দূরত্ব বজায় রেখে চলো। এমন কিছু করো না যেন আমাদের পরিবারের মানসম্মান নষ্ট হওয়ার সাথে সাথে দুই ভাইয়ের সম্পর্কের মাঝেও ফাটল ধরে যায়। আমি যা বললাম তা মাথা রেখো। কথাটা বলে কিঞ্জার কোনো কথা শোনার অপেক্ষা না করেই মোহনা প্রামাণিক চলে যায়। এই মানুষটা একসময় কিঞ্জাকে বেশ আদর করত, তবে কিঞ্জার বাবা মায়ের বিচ্ছেদ হওয়ার পর থেকে বাকি অনেকের মতো সেও কেমন যেন বদলে গেল। কিঞ্জা পাকাপাকিভাবে মুনতাসিরদের বাড়িতে থেকে যাওয়ার পর থেকেই সময়ে অসময়ে ইনিয়ে বিনিয়ে কিঞ্জা কথা শোনায় মোহনা প্রামাণিক। কথাগুলো যে খুব ভালোভাবে বলে তেমনও না। তার কথার ধরনে এটা অল্পবিস্তর বোঝা যায় যে সে কিঞ্জাকে আহামরি পছন্দ করে না। সহ্য করতে হচ্ছে তাই সহ্য করে যাচ্ছে, বিষয়টা এমন। কিঞ্জা দীর্ঘশ্বাস ছেড়ে ঘরে চলে যায়। পথিমধ্যে ফারহানের সাথে দেখা হলে ফারহান কথা বলার জন্য এগিয়ে আসলেও সে পাশ কাটিয়ে চলে যায়।
বাবা মা থাকা একটা সন্তানের জন্য কতটা জরুরি এটা বড় হওয়ার সাথে কিঞ্জা একটু বেশিই ভালোভাবে বুঝতে পেরেছে। দিনে দিনে যেন আরও বেশি করে উপলব্ধি করতে পারছে। এর সাথে পাল্লা দিয়ে বাবা মায়ের প্রতি রাগ, অভিমান, ঘৃণাও বাড়ছে বেশ। রাত নেমেছে ধরণীর বুকে। আকাশে আজ পূর্ণ চাঁদের দেখা মিলেছে। পূর্ণিমার রাতে দুজন কাছের মানুষ যখন একসাথে থাকে তখন সেই সময়টা ভীষণ সুন্দর হয়ে ওঠে। এমনই এক সুন্দর মুহূর্তে ফারহান দুই হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে। সামনেই একটা চেয়ার টেনে বসেছে কিঞ্জা। ফারহানের এমন কাণ্ডে কিঞ্জা খানিকটা অবাক হয়ে বলে, নিচে বসলি কেন? ফারহান ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসির রেখা টেনে বলে, ভালোবাসি বললে বিশ্বাস করবে কিনা জানি না, তবে জানো, তোমায় ভালোবেসে আমি নতুন করে বাঁচতে শিখেছি। তুমি আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আর আমি চাই তুমিই আমার জীবনের শেষ ভালোবাসা হও। আমি জানি তোমার জীবনে অন্য কেউ এসেছিল, কিন্তু সে তো তোমায় ভালোবাসানি কখনো। যে তোমাকে ভালোবাসানি তাকে ভালোবেসে তুমি ভালোবাসার উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেললে। এটা কি অন্যায় নয়? একটা বার কি আমায় সুযোগ দেওয়া যায় না? আমি কথা দিচ্ছি, কেবল ভালোবাসি ভালোবাসি বলে নিজের ভালোবাসা প্রকাশ করব না আমি। আমার ভালোবাসা আমি প্রমাণ করতে চাই তোমায় ভালো রেখে। একবার হাতটা ধরে তো দেখ। তোমার হাত আমি কখনো ছাড়ব না। এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি তোমাকে ভালোবেসে যাব। সে আমি তোমাকে পাই বা না পাই, ভালো তো আমি শুধু তোমাকেই বাসি। কখনো কি তোমাকে আগলে রাখার সুযোগ পাবো আমি? যে পুরুষ তোমার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়নি তাকে ভালোবেসে তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করো না প্লিজ। তোমায় না পেলে হয়তো আমি বিলীন হয়ে যাব। তোমার ভালোবাসা পাওয়ার আশায় থাকতে থাকতে আমি তৃষ্ণার্ত পথিকের মতো ছুটে বেড়াই তোমার মনের আঙ্গিনায়। আমি বাঁচতে চাই তোমার সাথে। তোমাকে ভালোবেসে পার করে দিতে চাই গোটা একটা জীবন। বলো না, তুমি কি আমার হবে? আমার যতনা রাখা প্রেম হবে? হবে কি আমার একমাত্র ভালোবাসা? কথাগুলো বলতে বলতে ফারহান অসহায় চোখে তাকায় কিঞ্জার দিকে। কিঞ্জা এক দৃষ্টে তাকিয়ে আছে তারই দিকে। দুজনের চোখাচোখি হলে কিঞ্জা কণ্ঠে খানিকটা আদর ঢেলে বলে, ওহে প্রেম, তোমার এত প্রেম উপেক্ষা করার ক্ষমতা তো আমার নেই। তাই তোমার ভালোবাসাকে তোমার হতে আমি সাহায্য করব তোমায়। আমি চেষ্টা করব সে যেন তোমার হয়, শুধুই তোমার। আচানক হাততালির আওয়াজে চমকে ওঠে দুজন। সামনে তাকিয়ে দেখে মুনতাসির দাঁড়িয়ে আছে। মুনতাসিরের এমন হঠাৎ আগমনে অবাক হয় তারা। তাকে দেখে তৎক্ষণাৎ দুজনেই দাঁড়িয়ে যায়। কিঞ্জা থমথমে আওয়াজে বলে, আপনি এখানে? মুনতাসির এগিয়ে আসে তাদের দিকে। চেহারায় একরাশ রাগনি এসে দাঁতে দাঁত চেপে বলে, ভুল সময়ে এসে পড়লাম তাই না? এখানে তো প্রেম প্রেম খেলা চলছে। কিঞ্জা অবাক হয়ে বলে, এসব কি বলছেন আপনি? ঠিকই তো বলছি আমি। সম্পর্কে তুমি আমার বউ, কিন্তু ভালোবাসা আমার ভাইয়ের। তা কবে থেকে চলছে এসব? একদিকে আমার সাথে সংসার করতে চাও, অন্যদিকে আমার ভাইয়ের সাথে ভালোবাসার কাব্য রচনা করছো। লজ্জা করে না তোমার? অবশ্য তোমার থেকে তো এটাই আশা করা যায়। যার রতে পরকীয়া মিশে আছে সে আর কি বা করবে? চরিত্রহীনা মেয়ে কোথাকার। মুনতাসিরের মুখ থেকে এমন জঘন্য কথা শুনে লজ্জায় চোখ বন্ধ করে নেয় কিঞ্জা। নিঃশ্বাসের গতি বেড়ে গিয়েছে তার। ফারহান ভাইয়ের কাছে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া তুমি আমাদের ভুল বুঝছ। মুনতাসির তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ও আচ্ছা, আমি ভুল বুঝলাম তোদের? তাহলে ঠিক কোনটা? ফারহানকে নিশ্চুপ থাকতে দেখে মুনতাসির বলে, ওই মেয়ের রতে যে এসব আছে তা আমরা সবাই জানি। তাই তো ওকে আমি সহ্য করতে পারি না। যার বাবা মায়ের চরিত্রের ঠিক নেই সেই মেয়ে যে রাস্তার মেয়ে হবে এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু তুই আমার ভাই হয়ে আমার সাথে এটা কিভাবে করতে পারলি? কিঞ্জা আর নিজেকে সামলে রাখতে পারে না। শব্দ করে কেঁদে ওঠে সে।
বারবার তার কানে বাজতে থাকে কেবল একটাই কথা, রাস্তার মেয়ে। মুনতাসির রাগে চোখ বন্ধ করে নেয়। খানিকক্ষণ পর নিজেকে শান্ত করার চেষ্টা করে কিঞ্জাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে একদম ন্যাকা, কান্না কাঁদবে না। তোমার এসব কান্না দেখে আমার মন গলবে না। আর যা নিজের চোখে দেখেছি তা অস্বীকার করার তো কোনো জায়গায় নেই। আসল কথা কি জানো? এতদিন যাবৎ দুধ, কলা দিয়ে আমার পরিবার কালো সাপ পুষেছে। কিঞ্জা অশ্রুসিক্ত নয়নে তাকায় মুনতাসিরের দিকে। তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না, যেন কথা বলতেই ভুলে গিয়েছে সে কিছু সময়ের জন্য। ফারহান কিঞ্জার এমন মুমূর্ষু অবস্থা দেখে এগিয়ে আসে তার দিকে। তার পাশে দাঁড়িয়ে মুনতাসিরকে বলে, নিজের বউয়ের সম্পর্কে এত বাজে কথা বলতে লজ্জা করছে না তোমার? এই তুমি আমার ভাইয়া? তোমাকে তো এখন আমার নিজের ভাই বলতে লজ্জা করছে। ফারহানের এমন কথার উত্তরে মুনতাসির কিঞ্জাকে উদ্দেশ্য করে বলে, শেষমেশ ভাইয়ে ভাইয়ে ঝামেলা সৃষ্টি করে দিলে। আসলে কি জানো, তোমার বাবা মা যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে তারা ঠিক কাজই করেছে। তোমার মতো মেয়ে থাকার থেকে না থাকা ভালো। আমার মা বাবা তো বেছে বেছে আমার জন্য সবচেয়ে বাজে মেয়ে নির্বাচন করেছে। তোমার সাথে আর যাই হোক সংসার করা যায় না। ফালতু মেয়ে কোথাকার। না, আর সহ্য করতে পারে না কিঞ্জা। কোনোদিকে না তাকিয়ে কাঁদতে কাঁদতে সে অন্যদিকে চলে যায়। কিঞ্জার পুরো শরীর কাঁপছে। সে কোনো রকমে একটা জায়গায় গিয়ে স্থির হয়। অতঃপর বসে পড়ে মাটিতে। এই জায়গাটা রিসোর্টের একদম শেষ দিকে। রাতের বেলা এদিকটায় তেমন কেউ আসে না। তাই কিঞ্জা মনের সুখে এখানে কাঁদে। তার কান্নার আওয়াজ কারোর অবধি পৌঁছায় না। নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে কিঞ্জা শব্দ করে কেঁদে ওঠে। তার নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে মুনতাসিরের সেই ঘৃণার দৃষ্টি আর বিষাক্ত কথাগুলো। আল্লাহ, আমি বেঁচে আছি কেন? কেন এত কষ্ট দিচ্ছেন আপনি আমাকে? আমি যে আর পারছি না এসব সহ্য করতে। আমিও তো মানুষ, আমারও তো কষ্ট হয়। সবসময় সবাই আমাকে কষ্ট দেয়, কিন্তু কেউ তো সেই কষ্টে ব্যথার প্রলেপ দেয় না, বরং আরও বেশি করে ক্ষত স্থানে আঘাত করে। আর কত কষ্ট সহ্য করব আমি? আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছে আল্লাহ। আমি কাউকে বোঝাতে পারি না আমার কষ্ট। নিজের ভেতরে জমে থাকা কষ্টের পাহাড়ের বোঝা আমি আর বইতে পারছি না। আমি আর পরগাছা হয়ে বাঁচতে চাই না। অনেক লড়াই করেছি, কিন্তু এখন আমি ক্লান্ত। যার কেউ নেই সে এই নিঠুর দুনিয়ায় থেকে কি করবে? আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান। আমার তো আপনি ছাড়া আর কেউ নেই। আপনি তো জানেন আমি কেমন। আর কেউ না জানুক, আমার আল্লাহ তো জানে আমি কি এক অসহনীয় যন্ত্রণা নিজের মাঝে বয়ে বেড়াচ্ছি। আল্লাহ, আপনি দয়া করে আমাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিন। মুক্তি চাই আমি। আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলতে গিয়েও বারংবার গলা কাঁপে কিঞ্জার। তার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। বুকের ভেতর অসহনীয় এক ঝড় বইছে। ধীরে ধীরে কিঞ্জার বেঁচে থাকার ইচ্ছা মরে যাচ্ছে। চোখের সামনে যেন সে নিজের শেষ হয়ে যাওয়া দেখতে পাচ্ছে। রাতে খাওয়ার সময় কিঞ্জাকে কেউ দেখতে পায় না। রুবি হাওলাদার কিঞ্জার কথা জিজ্ঞেস করলে মুনতাসির বলে, ওকে ওর মতো থাকতে দাও। আগামীকাল সকালে আমরা ঢাকায় ফিরে যাব। সবাই তৈরি হয়ে থেকো। রুবি হাওলাদার অবাক হয়ে বলেন, আগামীকাল? কাল তো আমাদের আরেক জায়গায় ঘুরতে যাওয়ার কথা। বাড়িতে তো আরও 2 দিন পর ফেরার কথা। মুনতাসির বিরক্ত হয়ে উত্তর দেয়, আম্মু, আমার বেশি কথা বলতে ভালো লাগছে না। যা বলছি সেটাই করো প্লিজ। মুনতাসিরের দিকে তাকিয়ে রুবি হাওলাদার খেয়াল করেন ছেলেটা বেশ রেগে আছে। হয়তো কিঞ্জার সাথে কিছু হয়েছে। আপাতত কথা বাড়ানো ঠিক হবে না ভেবে ছেলের কথাই মেনে নেন। একদিকে এসব আলোচনা চলছে, অন্যদিকে ফারহান খাবার সামনে নিয়ে আনমনে বসে আছে। ফারহানের মা সেটা লক্ষ্য করে বলেন, কিরে ফারহান, তুই খাচ্ছিস না কেন?
তোর আবার কি হয়েছে? কিছু হয়নি, খেতে ইচ্ছে করছে না আমার। কথাটা বলে সম্পূর্ণ খাবার রেখে সে চলে যায়। আজ রাতে কোনো খাবারই তার গলা দিয়ে নামবে না। ছোট্ট একটা ভুল বোঝাবুঝি নিমিষেই সুন্দর সম্পর্কগুলোকে ম্লান করে দিল। কে জানে আদৌ এই সম্পর্কগুলো কখনো ঠিক হবে কিনা। পেরিয়ে গেল বেশ কিছু দিন। সেদিনের পর মুনতাসিরের সাথে কিঞ্জার আর কথা হয়নি। ফারহানের সাথেও কথা বলার আগ্রহ হারিয়ে ফেলেছে কিঞ্জা। এখন একদম নীরব থাকতে ভালোবাসে সে। মানুষের থেকে দূরে দূরে থাকতে চায় সে। বাড়ি ফিরে সবার আগে ভার্সিটির অনুষ্ঠানে অংশগ্রহণ করে কিঞ্জা। আহামরি প্র্যাকটিস করতে না পারলেও নাচটা খারাপ হয়নি। সবাই বেশ প্রশংসা করেছে তাদের। প্রিয় কিঞ্জাকে ধন্যবাদ দিতেও ভুলেনি। সবকিছু ভালোই মিটেছে ভেবে খানিকটা স্বস্তির নিঃশ্বাস নেয় কিঞ্জা। তবে কে জানত এই স্বস্তির নিঃশ্বাস তার জীবনে নতুন এক ঝড়ের পূর্বাভাস হয়ে আসবে। ভার্সিটির অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে যেখানে কিঞ্জার বিছানায় গা এলিয়ে দেওয়ার কথা সেখানে সে দাঁড়িয়ে আছে মুনতাসিরের ঘরের ভেতরে। সেখানে বাড়ির প্রায় সকলেই উপস্থিত। সকলের মুখ দেখে কিঞ্জা ভালোভাবেই আন্দাজ করতে পারছে সবাই তার উপর মনক্ষুণ্ণ হয়েছে। কিন্তু ঠিক কারণে মনক্ষুণ্ণ হয়েছে তা বুঝতে পারে না সে। কিঞ্জা সকলের নীরব চাহনি দেখে জিজ্ঞেস করে, আমাকে এখানে কেন ডাকা হয়েছে সেটা কি জানতে পারি? মুনতাসির রাগান্বিত স্বরে বলে ওঠে, তোমার রঙ্গতামাশা তোমাকে দেখানোর জন্য। মানে? মুনতাসির নিজের মোবাইলটা কিঞ্জার দিকে ঘুরিয়ে বলে, দেখ। কিঞ্জা দেখতে পায় মোবাইলে একটা ভিডিও চালু করা আছে। ভিডিওটা ঘণ্টাখানেক আগেই তাদের ভার্সিটির একটা গ্রুপে পোস্ট করা হয়েছে। ভিডিওতে কিঞ্জা আর প্রিয়কে ছায়ানৃত্য করতে দেখা যাচ্ছে। চেহারা দেখা যাচ্ছে না অবশ্য। তবে দুজনকে মেনশন করে পোস্ট করাই কারোর বুঝতে বিশেষ অসুবিধা হয় না। ভিডিওটা দেখে কিঞ্জা স্বাভাবিক কণ্ঠে বলে, এখানে আপনি রঙ্গতামাশার কি দেখলেন? মুনতাসির বিরক্ত হয়ে বলে, ঘরে আমার ভাইয়ের সাথে প্রেমের আলাপ কর, আর বাইরে অন্য আরেকজনের সাথে কাপল ডান্স কর। একজনে হয় না তোমার? কিঞ্জা এর উত্তরে কিছু বলতে যাবে তার আগেই মোহনা প্রামাণিক এক প্রকার চিৎকার করেই বলে ওঠেন, আমি আগেই এসব আন্দাজ করতে পেরেছিলাম। তাই তো সেদিন ওকে সাবধানও করেছিলাম। কিন্তু এই মেয়ে তো পণ করেছে যে মায়ের পথে হাঁটবে। মা যেমন বিবাহিত অবস্থায় এক ছেলের হাত ধরে বেরিয়ে গেছে মেয়েও তো তেমনই হবে। রকোক্ত কথা বলে তো। আগুনে ঘি ঢালতে মুনতাসির বলে, ছোট থেকেই এই মেয়েকে আমি পছন্দ করি না। তবুও জোর করে তোমরা ওর সাথে আমার বিয়ে দিলে। আমার জীবনটা নষ্ট করে তোমরা কি পেলে আম্মু? রুবি হাওলাদার এতক্ষণ নীরব থাকলেও অবশেষে মুখ খোলেন। কিঞ্জার দিকে তাকিয়ে বলেন, তোর থেকে এটা আশা করিনি কিঞ্জা। ছোট থেকেই মায়ের আদর দিয়ে বড় করেছি তোকে। ছেলের বউ বানিয়েছি যেন আজীবন তোকে নিজের কাছে রাখতে পারি। তারপরেও কেন করলি এমন? ফারহানের সাথে তোর কোনো সম্পর্ক আছে কিনা তা আমি জানি না, কিন্তু বিবাহিত হয়ে তুই অন্য ছেলের সাথে মিশবি কেন? মুনতাসির তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে, একজনে তো ওর হয় না। এই মেয়ে বউ হওয়ার যোগ্য না। ওর জন্য ওইসব জায়গায় ঠিক আছে। নিজেকে আর ধরে রাখতে পারে না কিঞ্জা। তার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। তারই ফলস্বরূপ সকলের সামনে কিঞ্জা মুনতাসিরের গালে পরপর 3 বার থা অপ্প র বসিয়ে দেয়। তার এমন কাজে হতবাক হয়ে যায় সবাই। তবে কেউ কিছু বলতে পারে না। তার আগেই কিঞ্জা বলতে শুরু করে, ব্যাস, অনেক বলে ফেলেছেন আপনারা। আমি আর একটা বাজে কথাও সহ্য করব না নিজের বিরুদ্ধে। নাহিয়ান মুনতাসির কি যেন বলছিলেন আপনি? আমার জন্য ওইসব জায়গায় ঠিক আছে। তা কোন জায়গা? যেখানে টাকার বিনিময়ে শরীর বিক্রি করা হয়? তো সরাসরি বলুন না, আপনি আমাকে রাস্তার মেয়ের সাথে তুলনা করছেন। আরও ভালোভাবে বলতে গেলে আপনি আমাকে একজন পতিতার সাথে তুলনা করছেন। লজ্জা করল না আপনার এই কথাটা বলতে? আপনি একজন পুরুষ মানুষ।
আরে পুরুষ হওয়ার আগে প্রকৃত মানুষ হতে শিখুন। যার মধ্যে মনুষ্যত্ববোধ নেই সে কিভাবে মানুষ হবে? আপনি তো মানুষ হওয়ারই যোগ্য না। সে আবার আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে কোন সাহসে? এক নাগারে কথাগুলো বলে থামে কিঞ্জা। রুবি হাওলাদার খানিকটা উচ্চ স্বরে বলেন, এসব কি ধরনের বেয়াদবি কিঞ্জা? তুই ওর গায়ে হাত তুললি কেন? কিঞ্জা চোখের পানি মুছে জবাব দেয়, এই কাজটা তো তোমার করা উচিত ছিল খালামণি। তোমার ছেলে তোমারই সামনে একটা মেয়েকে নিয়ে বাজে কথা বলছে আর তুমি নীরবে শুনছ কেবল। পারলে উৎসাহিত করছো এসব বলতে। কেমন মা তুমি? আচ্ছা এসব ছেড়ে দাও। কেমন নারী তুমি? একজন মেয়ের চরিত্রে কেউ নির্দ্বিধায় আঙুল তুলছে আর তুমি সেটাকে সমর্থন করছো। নারী হয়ে আরেক নারীর অপমান কিভাবে মানতে পারছো তুমি? মুনতাসির রাগে ফুঁসতে ফুঁসতে কিঞ্জাকে ধাক্কা দিলে সে কিছুটা দূরে সরে যায়। আচানক এমন ধাক্কা সামলে উঠতে পারেনি কিঞ্জা। এটা করে যেন মেয়েটার রাগ আরও শতগুণ বাড়িয়ে দেয় মুনতাসির। কিঞ্জা দাঁতে দাঁত চেপে বলে ওঠে, গায়ের জোর দেখাচ্ছেন? ও হ্যাঁ, আমি তো একা। আমার তো সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম বাবা মা নেই। আমার সাথে তো যা ইচ্ছে তাই করা যায় তাই না? অসংখ্য পুরুষের সাথে যে মেয়ের মেলামেশা সে আমাকে কথা শোনায় কোন সাহসে? তুমি কোন সাহসে আমার গায়ে হাত তুলেছ? হ্যাঁ, বেশ করেছি আমি। ভবিষ্যতে আমার চরিত্র নিয়ে আর একটা বাজে কথা বললে আমি পুনরায় আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। এবং এর জন্য আমি একটু অনুতপ্ত নই। আর না কখনো অনুতপ্ত হব। আর বারবার আমার চরিত্রে আঙুল তুলছেন কেন আপনি? আমি কারোর হাতে হাত রেখে নাচিনি। ছায়ানৃত্যে আমি এজন্যই রাজি হয়েছি কারণ এখানে চাইলে নিজের মতো করে নাচা যায়। পরপুরুষের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে নাচার প্রয়োজন হয় না এখানে। ভিডিওতে তো স্পষ্ট দেখা যাচ্ছে আমি এক প্রান্তে আর প্রিয় আরেক প্রান্তে। তারপরেও আমার চরিত্র খারাপ? আর রইল ফারহানের সাথে আমার সম্পর্কের কথা। সেদিন ফারহান আমাকে প্রপোজ করেছে সেটা দেখে আপনি ধরে নিলেন আমাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে? আরে অন্ধ পুরুষ, আপনি তো এটাও জানেন না যে সব সময় চোখের দেখা ঠিক হয় না। আপনি একটা বার আমাকে জিজ্ঞেস করতে পারতেন ফারহান কেন আমাকে প্রপোজ করেছে? আপনি তো সেটা করেননি, বরং নিজের মনের মতো করে কাহিনী বানিয়েছেন। রুবি হাওলাদার বিরক্তিকর চাহনি নিয়ে তাকায় কিঞ্জার দিকে। নিজের চোখে দেখা কোনো কিছু অবিশ্বাস করতে বলছিস তুই? তাহলে বিশ্বাস করব কোনটা? সেদিনের আসল ঘটনা আমি তোমাদের বলছি। ফারহান ভালোবাসে ঠিকই, তবে সেটা আমাকে নয়। ফারহান রূপন্তীকে ভালোবাসে। রূপন্তীর জীবনে একটা কালো অধ্যায় আছে যার জন্য সে ভালোবাসা শব্দটাকে ঘৃণা করে। আর ঠিক এ কারণেই ফারহান ওকে ওর মনের কথা বলতে পারছে না। সেদিন আমিই ওকে বলেছিলাম রূপন্তীকে নিজের মনের কথা জানাতে। আর সেই কারণেই ফারহান রূপন্তীকে কিভাবে নিজের মনের কথা জানাবে সেটা আমার সাথে প্র্যাকটিস করছিল। আমি কিন্তু সেভাবেই উত্তর দিয়েছিলাম। কিন্তু মুনতাসির তো আগাগোড়াই এমন। নিজের দিকটা ছাড়া অন্যের দিক নিয়ে সে কখনো ভাবতেই পারে না। কথাগুলো শুনে মুনতাসির ফারহানের দিকে তাকায়। সে শুরু থেকেই এখানে উপস্থিত, কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছিল এতক্ষণ যাবৎ। অবশেষে মুখ খোলার সময় আসে ফারহানের। সে মুনতাসিরের দিকে অগ্রসর হতে হতে বলে, আমি তোমাকে বারবার এই কথাটাই বলতে চেয়েছিলাম ভাইয়া। আমি রূপন্তীকে ভালোবাসি সেই কলেজ জীবন থেকে। কিন্তু আমার ভালোবাসাটা একতরফা। কিঞ্জার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এটা তো কারোর অজানা নয়। আমি প্রায় সময় কিঞ্জার সাথে রূপন্তীর বিষয়ে আলোচনা করতাম। সেদিন রাতেও এসব নিয়েই কথা বলছিলাম আমরা। আর তখনই তুমি হুট করে এসে নিজের মতো করে সবটা আন্দাজ করে নিলে। না তো ভাইয়ের উপর বিশ্বাস আছে তোমার, আর না তো নিজের বউয়ের উপর। ভাইয়ের বউয়ের সাথে প্রেম করা যায়? এত নিচু ভাবনা তোমার কল্পনায় এলো কি করে? ছি ভাইয়া ছি। কিঞ্জা দীর্ঘশ্বাস ছেড়ে বলে,
মুনতাসির আমাকে পছন্দ করে না, তাই আমাকে নিয়ে এত বাজে বাজে কথা সে বলতে পেরেছে, এটা তো মেনে নিলাম। কিন্তু চাচিমা, আপনি কিভাবে পারলেন আমাকে এত বাজে বাজে কথা বলতে? আপনি হয়তো ভুলে গিয়েছেন আমার মা ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করেছে। আর সে যেমনই হোক, তাকে নিয়ে কথা বলার আপনি কে? আমি কিন্তু কোনো ভিখিরি ঘরের মেয়ে নই। হ্যাঁ, আমি আমার বাবা মায়ের পরিচয় দিতে লজ্জাবোধ করি, সেটা অন্য বিষয়। কিন্তু আমি কোন বংশের মেয়ে সেটা আপনি জানেন না? আমার বাবা মা একসাথে ভালো ছিল না, তাই আলাদা হয়ে গিয়েছে। তাদের উপর আমার রাগ থাকতে পারে, কিন্তু তাদের নিয়ে কথা বলার আপনি কেউ নন। আশা করছি এরপর থেকে নিজের সীমানা বুঝে কথা বলবেন আপনি। আর রইল আমার কথা, আমাকে নিয়ে সবার যখন এত সমস্যা, তখন আমি আর এখানে থাকব না। রুবি হাওলাদার অবাক হয়ে বলেন, এসব কি বলছিস তুই? কোথায় যাবি তুই? খালামনি অনেক তো করলে তোমরা আমার জন্য। তোমার আর খালুজানের ঋণ আমি কখনো শোধ করতে পারব না। কিন্তু এসবের জন্য একটা মিথ্যা সম্পর্ককে সারা জীবন বয়ে নিয়ে বেড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আমাকে মাফ করে দিও তোমরা। কথাগুলো বলে নিজের ঘরে চলে যায় কিঞ্জা। কাঁদতে কাঁদতে তার চোখমুখ লাল হয়ে গিয়েছে। অতিরিক্ত রাগ আর চিন্তার ফলে তার হাত পা কাঁপছে অনবরত। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে পানি পান করে কিঞ্জা। অতঃপর জানালার ধারে বসে ভাবে, অনেক হয়েছে পরগাছা হয়ে বেঁচে থাকা। এভাবে আমি আর বাঁচব না। বাঁচলে বাঁচার মতো করে বাঁচব, নতুবা হারিয়ে যাব আকাশের তারাদের ভিড়ে। কিন্তু এভাবে চুপচাপ অন্যায় সহ্য করে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়। এবার আমি নিজের মতো করে বাঁচব। ভার্সিটির ক্লাস শেষে কিঞ্জা আর রূপন্তী ক্যান্টিনে চলে যায়। অতঃপর দুজন 2 কাপ চা হাতে নিয়ে বসে পড়ে ক্যান্টিনের এক কোণে। কিঞ্জার বিষণ্ণ চেহারা দেখে রূপন্তী এই পর্যন্ত প্রায় 40 বার জিজ্ঞেস করেছে, কি হয়েছে? প্রতিবারই এর উত্তরে কিঞ্জা নীরবতা পালন করেছে। রূপন্তী এক প্রকার বিরক্ত হয়েই এবার বলে ওঠে, কি হয়েছে বলবি না? আমি চলে যাব। কিঞ্জা অনুভূতি শূন্য হয়ে বলে, আমি ডিভোর্স চাই। কথাটা শুনে খুব একটা অবাক হয় না রূপন্তী, কারণ সে তো জানে মুনতাসিরের সাথে কিঞ্জার কখনোই কোনো ভালো সম্পর্ক ছিল না। মাঝে তাদের দুজনকে একসাথে দেখে খানিকটা ভালো লাগলেও এই সম্পর্কের পরিণতি কি হতে পারে তা অজানা ছিল না রূপন্তীর। তবে হঠাৎ এই চাওয়ার কারণ রূপন্তী জানে না। রূপন্তী কিঞ্জার হাতের উপর হাত রেখে জিজ্ঞেস করে, মুনতাসির ভাই কিছু বলেছে? কিঞ্জা জানালা দিয়ে বাইরে তাকিয়ে উত্তর দেয়, হুম বলেছে তো। কি বলেছে? বলেছে আমি রাস্তার মেয়ে, আমাকে বউ হিসেবে মানায় না, আমাকে তো কেবল পুরুষের শয্যাসঙ্গী হিসেবে মানায়। কথাটা শুনে চমকে ওঠে রূপন্তী। কিঞ্জার চোখ তখনও বাইরের কোলাহল দেখতে ব্যস্ত। তার চোখে মুখে আজ কোনো অনুভূতি নেই, যেন সে এক জড়বস্তু। এসব কি বলছিস তুই? মুনতাসির ভাই তোকে এসব বলেছে? হুম বলেছে। কেন বলেছে জিজ্ঞেস করবি না? রূপন্তী চোখের কোণে পানি জমিয়ে বলে, উহু, জিজ্ঞেস করব না। তোকে তো আমি তোর থেকেও বেশি ভালোভাবে চিনি, জানি। যে ব্যক্তি তোকে এসব বলেছে সে তোর যোগ্য না, শুধু এটুকুই বলবো। অবশ্য যার মানসিকতা এত নিম্নমানের সে প্রকৃতপক্ষে কাউকেই ডিজার্ভ করে না। কিঞ্জা হালকা হেসে বলে, অনেক ভেবে দেখলাম জানিস, দিন শেষে নিজের জন্য কেবল নিজেকেই পাওয়া যায়। তাই সর্বাবস্থায় নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে আগলে রাখতে হবে। কারোর উপর নির্ভরশীল হয়ে বাঁচা যাবে না। অনেক বেঁচেছি অন্যের দয়ায়, এবার সময় এসেছে ঘুরে দাঁড়াবার। কি করবি তুই? সর্বপ্রথম নিজেকে মুক্ত করব এই মিথ্যা সম্পর্কের বেড়াজাল থেকে। এরপর নিজের জগৎ নিজে তৈরি করব। বের হয়ে আসবি ওই বাড়ি থেকে? হ্যাঁ, কিন্তু থাকব কোথায় সেটাই ভাবছি। আমার তো কোনো ইনকাম সোর্স নেই। বাসা ভাড়া নিলেও ভাড়া দিব কিভাবে? ধুর বোকা, তুই এসব নিয়ে ভাবছিস কেন? তুই আমাদের বাড়িতে থাকবি যতদিন তোর ইচ্ছা।
না রে, আমি আর কারোর বোঝা হতে চাই না। রূপন্তী খানিকটা রেগে গিয়ে অভিমানী কণ্ঠে বলে ওঠে। সেই তো, আমি আর কে তোর? আমি তো তোর কেউ না। কিঞ্জা রূপন্তীর হাত শক্ত করে আঁকড়ে ধরে বলে। তুই ছাড়া আমার আর কে আছে বল? তাদের কথার মাঝে কোথা থেকে যেন প্রিয় চলে আসে। তার হাতেও আছে ধোয়া ওঠা এক কাপ গরম চা। সে চায়ের কাপ টেবিলের উপর রেখে বলে। কেন? রূপন্তী ছাড়া কি তোমার আর কোনো বন্ধু নেই? কিঞ্জা প্রিয়কে দেখে পাশের চেয়ার থেকে নিজের ব্যাগ সরিয়ে নিয়ে বলে। বসো এখানে। প্রিয় চেয়ারে বসে পুনরায় বলে। শুধু কি রূপন্তীই তোমার বন্ধু? আমি তোমার বন্ধু নই? রূপন্তী হেসে উত্তরে বলে। তুমিও তো আমাদের বন্ধু। শুধু বন্ধু বললে ভুল হবে। খুব ভালো বন্ধু তুমি। প্রিয় কিঞ্জার দিকে তাকিয়ে বলে। তোমার বান্ধবী মনে হয় সেটা মনে করে না। কিঞ্জা চায়ের কাপে উষ্ণ চুমুক দিয়ে বলে। আমি কি একবারও বলেছি যে তুমি আমাদের বন্ধু নও? বন্ধু হিসেবে কখনো স্বীকৃতিও তো দাওনি। 2 বছর হয়ে গেল আমরা একসাথে পড়াশোনা করছি। এর মাঝে তুমি কি আমাদের তুমি ব্যতীত আর কোনো ছেলের সাথে এভাবে মিশতে দেখেছ? তা দেখিনি। তাহলে আলাদা করে স্বীকৃতি চাইছ কেন? আচ্ছা বাবা, আজ থেকে ধরে নিলাম আমিও তোমাদের বন্ধু। এবার বলো তো কি নিয়ে আলোচনা করছিলে তোমরা? কিঞ্জা হতাশ কণ্ঠে জবাব দেয়। আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। কিন্তু কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ কাজের প্রয়োজন? কিছু ব্যক্তিগত কারণে আমি খালামণির বাড়ি থেকে বেরিয়ে আসব। একা থাকতে চাই আমি। তবে এর জন্য আগে আমাকে কাজ খুঁজতে হবে। প্রিয় চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে। এনিথিং সিরিয়াস? রূপন্তী কিছু বলতে গেলে কিঞ্জা তাকে থামিয়ে বলে। তেমন কিছু না। নিজের জীবনটা নিজের মতো করে গোছাতে চাইছি, এই আর কি। প্রিয় হঠাৎ কি মনে করে যেন জিজ্ঞেস করে। আমি প্রায় তোমার মুখে তোমার খালামনিকে নিয়ে অনেক কিছু বলতে শুনেছি, কিন্তু কখনো তোমার বাবা মায়ের সম্পর্কে কিছু বলতে শুনিনি। তোমার বাবা মা কোথায় কিঞ্জা? রূপন্তী আগ বাড়িয়ে বলে। আরে ওর বাবা মায়ের তো শেপ। রূপন্তী পুরো কথা শেষ করার আগেই কিঞ্জা চটজলদি বলে ওঠে। আমার কাছে আমার বাবা মা মৃত। এই বিষয়ে আর কিছু জিজ্ঞেস না করলেই আমি খুশি হব। কিঞ্জার চেহারায় তখন গম্ভীর ভাব বিদ্যমান, যেন সে এই বিষয়ে কথা বলতে পুরোপুরি নারাজ। তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রিয় বলে। ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখা উচিত বলেই আমি মনে করি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি তোমাকে কখনোই এমন কিছু জিজ্ঞেস করব না বা তোমার কাছ থেকে এমন কিছু জানতে চাইব না যার ফলে তোমার অস্বস্তি বোধ হয়। কিঞ্জা আর কিছু বলার আগেই ক্যান্টিনের দরজার দিকে তাকিয়ে তার দৃষ্টি স্থির হয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মুহূর্তের মাঝেই তার ভেতরে একরাশ বিরক্তি এসে ভিড় জমায়। সেই উঠে দাঁড়ায়। সামনে থাকা ব্যক্তিও এগিয়ে আসে তার দিকে। কিঞ্জা কোনো দিকে না তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করে। আপনি এখানে কেন এসেছেন? মুনতাসির কোমল স্বরে বলে। তোমার সাথে আমার কিছু কথা আছে। এই কথাগুলো বাড়িতে বলা যেত না, তাই এখানে এসেছি। আপনার কথা থাকতেই পারে, কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই। আমার চোখের সামনে থেকে দয়া করে চলে যান আপনি। কিঞ্জা 10 মিনিটের জন্য হলেও আমার সাথে চলো প্লিজ। তোমার সাথে সত্যিই আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। প্রিয় কিছু বুঝতে না পেরে কিঞ্জাকে জিজ্ঞেস করে। কিঞ্জা উনি কে? মুনতাসির নিজেই উত্তরে বলে। আমি ওর বর। আপনার কোনো সমস্যা আছে এতে? প্রিয় চকিত দৃষ্টিতে রূপন্তীর দিকে তাকালে রূপন্তী চোখের ইশারায় বোঝায় এটা সত্যি। বেচারা ছেলেটা যেন এত বড় সত্যি শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না। তার চোখে মুখে ফুটে উঠেছে বিস্ময়ের ছাপ। রূপন্তী বিড়বিড় করে প্রিয়কে বলে। আমি তোমাকে পর সব বলবো। আপাতত ওদের মাঝে কথা বলো না। কিঞ্জা মুনতাসিরের দিকে তাকিয়ে কণ্ঠে কাঠিন্যতা এনে বলে। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমি জানি যেখানে সেখানে সিন ক্রিয়েট করা আপনার জন্মগত স্বভাব। অন্তত আমার ক্ষেত্রে তো প্রতিবার এটাই করেন আপনি।
তবে আমি কিন্তু আপনার এসব অসভ্যতামি আজ একদম সহ্য করব না। মুনতাসির অসহায় কণ্ঠে অনুরোধ করে। আর কখনো তোমার থেকে সময় চাইব না। আজকের জন্য আমাকে 10টা মিনিট দাও প্লিজ। রূপন্তী কিঞ্জার কাছে গিয়ে বলে। শেষবারের মতো কথা বলে নে। এতবার করে যখন কথা বলতে চাইছে তখন নিশ্চয় জরুরি কিছুই হবে। রূপন্তীর কথা শুনে কিঞ্জা মুনতাসিরের অনুরোধ রাখতে রাজি হয়। মুনতাসিরকে নিয়ে চলে যায় ভার্সিটির পাশের একটা ক্যাফেতে। তারা দুজন চলে গেলে প্রিয় রূপন্তীকে জিজ্ঞেস করে, কিঞ্জা বিবাহিত? হ্যাঁ, কিন্তু ও তো কখনো বলেনি যে ও বিবাহিত। একটা মিথ্যা সম্পর্ককে ও কেন স্বীকৃতি দেবে বলো তো? মানে? কিঞ্জা আমার বেস্ট ফ্রেন্ড এটা ঠিক, কিন্তু ওর ব্যক্তিগত বিষয়ে কোনো কথা ওর অনুমতি ব্যতীত আমি কাউকে জানাতে পারবো না। তুমি বরং ওর থেকেই সব জেনে নিও। কথাটা বলে উঠে দাঁড়ায় রূপন্তী। প্রিয়র দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে বলে, আমার বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে। আমি আসছি এখন। ছোটখাটো একটা ক্যাফে। সব মিলিয়ে 5টা মতন টেবিল সাজানো। সব টেবিলেই 4টে করে চেয়ার রাখা। আজ ক্যাফের ভেতরটা বেশ ফাঁকা। 2টো টেবিলে মানুষ আছে, বাকি টেবিলগুলো ফাঁকা। শেষের দিকে যে টেবিলটা ফাঁকা সেখানেই বসে পড়ে কিঞ্জা আর মুনতাসির। কিঞ্জা তারা দেখিয়ে বলে, যা বলবেন তাড়াতাড়ি বলুন। আপনার সাথে বেশি সময় থাকা আমার পক্ষে সম্ভব নয়। মুনতাসির নত স্বরে বলে, আমি আমার কর্মকাণ্ডের জন্য দুঃখিত। সেদিন তোমার সাথে এমন ব্যবহার করা আমার উচিত হয়নি। আমাকে মাফ করে দিও প্লিজ। কিঞ্জা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, জুতো মেরে গরুদান। আমি সত্যিই দুঃখিত। মন থেকে মাফ চাইছি। তা হঠাৎ এই পরিবর্তন কিসের জন্য? তুমি তো জানো ছোটবেলা থেকেই তোমাকে আমি পছন্দ করি না। কিন্তু আমি অনেক ভেবে দেখলাম অহেতুক তোমাকে অপছন্দ করে লাভ নেই। তুমি অনেক ভালো একটা মেয়ে। তুমি তোমার জীবনে অনেক ভালো কিছু ডিজার্ভ করো। আমি আমার পূর্বের সকল কাজের জন্য লজ্জিত এবং অনুতপ্ত। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। কথাগুলো মুনতাসির মাথা নত করেই বলে। তার হঠাৎ এই পরিবর্তনের কারণ বোধগম্য হয় না কিঞ্জার। সে অবাক চোখে মুনতাসিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, শুধু কি মাফ চান না আরও কিছু চাওয়ার আছে আপনার? মুনতাসির কিছুক্ষণ নীরব থেকে উত্তর দেয়, এই মুহূর্তে তোমাকে সবথেকে বেশি প্রয়োজন আমার। কিঞ্জা এই কথাটার মানে বুঝতে না পেরে হৃদয় কুঁচকে জিজ্ঞেস করে, মানে? মুনতাসির জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে কিঞ্জার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, আই নিড ইউ কিঞ্জা। চলবে।